কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। ষষ্ঠ পর্যায়ে আপনারা শুনছেন গৌর কিশোর ঘোষের উপন্যাস জল পড়ে পাতা নড়ে। অ্যাক্সেসেবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস যাদবপুর ইউনিভার্সিটির পক্ষে উপন্যাসটি পাঠ করেছেন নন্দিনী সরকার এবং শ্রুতিগ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। শুরু হচ্ছে জল পড়ে পাতা নড়ে। আজ নবম পর্ব। পৃষ্ঠা 160, ষষ্ঠ অধ্যায়। সারাটা দিন এই কিছুক্ষণ আগে পর্যন্ত চম্পির মেজাজটা খুব ভালো ছিল। দেহ মনে যেন উৎসাহের ঢল নেমেছে তার। বাড়ির কাজ সারতে একটু বিরক্ত লাগেনি। ভালো লেগেছে নাদুস নদুস ভাইটাকে কোলে নিয়ে আদর করতে। এইটুকু ছেলে, কিন্তু কত যে তার বুদ্ধি, না দেখলে বিশ্বাস হয় না। ডাকো তো একবার শঙ্খ বলে, দেখো কি করে। থপ থপ করে টলতে টলতে এগিয়ে আসবে, জড়িয়ে ধরবে তোমায়। তখন তুমি কি তাকে বুকে না তুলে পারো, চুমু না খেয়ে পারো? আর চম্পির আদর যেন আর ফুরোয় না। আদরে আদরে ক্লান্ত করে সে শঙ্খকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর সে যা করেছে বাড়ির কেউ তা জানে না। চম্পি জানে, আর তার মনে জানে। গুনগুন করে গান গেয়েছে সারাদিন। মনে মনে একজনকে শুধু গান শুনিয়ে গেছে। কি সুর বাজে মমরিদি মাঝে, আমি জানি, আমার মনই জানে। মেজ কাকার যশোরের বাড়িতে শোনা কলের গানের গান, আঙুরবালার গাওয়া সুন্দর গানখানা। হঠাৎ লাফিয়ে উঠল চম্পির মন। শুধু কি ওই গানখানাই? মোর ঘুমো ঘরে এলে মনোহর নম নম, ইন্দুবালার গান। মোর শিয়রে বসিয়া চুপি 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 মেলিলে নয়ন। এই লাইনটা মনে আসতেই কাল দুপুরে শৈলদীর বাড়ির ছবিটা মনে পড়ে গেল। চম্পির শিয়রে চুপি চুপি একজন নয়ন মেলে বসেছিল। ছবিটা হঠাৎ ভেসে উঠে চকিতে মিলিয়ে গেল। তার বুকের রক্ত ছলাৎ করে উঠল। সে বড় লজ্জা পেল। সচকিত হয়ে চারিদিকে চেয়ে নিল। কেউ টের পেল নাকি? পৃষ্ঠা 161। সারাদিন এমন করে কাটল তার। কাজে অকাজে আজ গান মনে পড়েছে শুধু। সকালে সাজি ভরে ফুল তুলতে গেছে, অমনি নিহারবালার একটা গান গুনগুন করে উঠল মনে। সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেঁথেছি, পরাবো বলিয়া তোমার গলায়। মালাটি আমার গেঁথেছি, পরাবো বলিয়া তোমার গলায়। বারবার এই কলিটা তার মনে ফিরে ফিরে এসেছে। যেন ভারী এক ভ্রমর বারে বারে ছোট্ট একটা ফুলের উপর বসতে চেষ্টা করছে। সেই ভ্রমরের ভারে ফুলটা নুয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে সে যেন আবার চট করে ফুল ছেড়ে উঠতে লেগেছে। পরাবো বলিয়া তোমার গলায়। কার গলায় মালা পরাতে চায় চম্পি? বুকে আবার কাঁপন ধরে। কারো না, সে কারো গলায় মালা পরাতে চাইছে না। সে একটা গান গাইছে শুধু। না, তাও না, গানটা আপনা থেকেই বাজছে তার মনে। চম্পি তার কি করবে? কিন্তু আজ তার মনে শুধু এই গানগুলোই বা বেজে উঠছে কেন? চম্পি তা জানে না, সত্যি জানে না। এই গানগুলো তার গতকাল মনে পড়েনি, ভাগ্যিস মনে পড়েনি, নইলে কাল হয়তো সে গেয়েই দিত গানটা। কি হতো তাহলে? বিশ্রী ব্যাপার হতো। মুখ টিপে টিপে হাসতেন সুভাষবাবু, হাসত শৈলদী। নিজেদের মধ্যে বলাবলি করত, কাল প্যাঁচার শখের পাহাড় আছে, বামুন হয়ে চাঁদে হাত। কিন্তু এই গানগুলো কি আমি বানাইছি? তর্ক তুলল চম্পি। রেকর্ডের গান যেমন শুনেছি তেমনি গাইছি। ও তো ফাঁকা কৈফিয়ত। চম্পি আবার নিজেকে বলল, গানগুলো কি তোমার কথাই বলেনি? এবার সে চুপ করে গেল। এ কথার কি জবাব হতে পারে? জবাব নেই। বেশ, সে না হয় আর কখনো কারো সামনে গাইবে না। না, কখনো গাইবে না। সারাদিন ধরে বারে বারে চম্পি নানা পথ ঘুরে সেই সিদ্ধান্তে এসে পৌঁছেছে। খাওয়া দাওয়া সারা হলে কিছুক্ষণ বিশ্রাম করল সে। চেয়ে দেখল বেশ রোদ। আজ একটু বেলা পড়লে সে শৈলদীর বাড়ি যাবে, তবে বেশিক্ষণ বসবে না। চম্পি তোরঙ্গটা খুলে দেখল একখানাও ভালো কাপড় নেই তার। কাল সে নিতান্ত পেতনির মতো গিয়ে হাজির হয়েছিল শৈলদীর বাড়িতে। কাপড়ের সেলাই দুটো ঢাকা দেবার জন্য অনেক চেষ্টা করেও সে ব্যর্থ হয়েছিল কাল। একটা ঢাকা পড়ে তো ওটা বেরিয়ে যায়।
তার বারবার মনে হয়েছিল সুহাসবাবুর একাগ্র দৃষ্টি যেন ওই ছেঁড়া জায়গাটাতেই আটকে গেছে। ফাটা ছাদে বৃষ্টির জল যেমন আটকে যায়, গড়িয়ে নর্দমায় না যেতে পেরে যেমন ঘরের মেঝে চুইয়ে পড়ে, সুহাসের দৃষ্টিও যেন তেমনি করেই আটকে গেছে চম্পির কাপড়ের ছেঁড়া জায়গার সেলাইতে। তা যেন আর গড়িয়ে অন্য কোথাও যেতে পারবে না, এবার ছেঁড়ার ফাঁক দিয়ে চুইয়ে পড়বে তার ত্বকের উপর। কাল এমন আশঙ্কাই দেখা দিয়েছিল চম্পির মনে, তাই প্রবল অস্বস্তি চোর কাটার মতো বিঁধছিল কাল। না, আজ সে আর ছেঁড়া কাপড় পরে যাবে না, বরঞ্চ ছোট কাকিমার কাছ থেকে একখানা ভালো শাড়ি চেয়ে নেবে, জামাও চাইবে একটা, আর যাওয়ার আগে সাবান মেখে গাটাও ধুয়ে নেবে। কাল বড় ঘেমেছিল সে। সুহাসবাবুর অত কাছাকাছি বসে তার ঘাম প্যাচপ্যাচে শরীরটা নিয়ে সে বড় বিব্রত হয়ে পড়েছিল। তোরঙ্গে তার একখানা সাবান লুকোনো ছিল। বড় দাদা মাস কয়েক আগে যখন বাড়ি এসেছিল সেই সময় চম্পি সাবানখানা চুরি করে সরিয়ে রেখেছিল। ঘিয়ে রঙের একখানা সাবান, বঙ্গলক্ষ্মী টার্কিশ বাথ। এ পর্যন্ত একদিনও সে ওটা ব্যবহার করেনি, আজ সে সাবান মেখে গা ধোবে। কিন্তু সাবানখানা গেল কোথায়? তোরঙ্গ ওলটপালট করেও চম্পি সাবান পেল না। বারে, কে নেবে সে সাবান? কে নিল? একবার, দুবার, তিনবার সে বাক্স হাতড়ালো, পেল না। কাপড় চোপড়ের ভাঁজের মধ্যে নেই তো। চম্পি নানা জায়গা থেকে সংগ্রহ করা নানা রকম কাপড়ের টুকরো, গরম জামা, সেলাইয়ের বাক্স সব নামিয়ে নামিয়ে হাতড়ে হাতড়ে দেখল, না, নেই। চম্পির চোখ দিয়ে জল বেরিয়ে পড়ল। কোথায় রাখলো সে? নাকি কেউ গাপ করেছে? জিনিসটা সামান্য এক টুকরো সাবান হতে পারে, কিন্তু চম্পির কাছে ওর মূল্যই অসাধারণ। পৃষ্ঠা 162। শখের জিনিস বলতে ওইটুকুই তার সম্বল ছিল। কতদিন তার মনে হয়েছে একটু মাখি, কিন্তু অযথা জিনিসটা খরচ করতে সে চায়নি। বেশ একটা মৃদু গন্ধ ছিল। বার কয়েক শুকে শুকে সে আবার সেটা বাক্সবন্দি করে রেখে দিয়েছিল। আজ তার সর্বনাশ হয়ে গেছে। শূন্য চোখে সে খোলা তোরঙ্গের ডালার দিকে চেয়ে বসে রইল। কিছুক্ষণ পরে খসখস শব্দ পেয়ে তার সম্বিত ফিরে এলো। দেখল জুথি গা ধুয়ে ছোট কাকিমার ভালো একটা জামা আর লাল টুকটুকে একটা সিল্কের কাপড় পরে আয়নার সামনে এসে চুল আঁচড়াতে বসলো। চম্পি একটু অবাক হলো। জুথি যে হঠাৎ পটের বিবি সাজতে বসলো! বাব্বা, ঢং কত! আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে কতবার করে মুখখানা দেখছে। রূপের গরবে মাটিতে আর পা পড়ে না। তার রূপসী এখন যাচ্ছেন কোথায়? ভাবলো একবার জিজ্ঞেস করে, কিন্তু করল না। জুথি নিজেই বলল, যাই শৈলদির বাড়িতে এক পাক ঘুরে আসি গে। ও তাই বলো? শৈলদির বাড়ি যাওয়া হবে? তাই এত পরিসাজার ঘটা? চম্পির বুকে ঈর্ষা ফুট করে একটু কামড় দিল। ভাবল, বাব্বা, কি হিংসুটে মেয়ে! কাল ওই যে আমি গিয়েছি শৈলদির বাড়ি, অমনি ওরও আজ যাবার তাড়া পড়ল। পরের জামা কাপড় পরে সাজের বাহার খুলতে লজ্জা করে না? অমন সাজের গলায় দড়ি। যাও না ও বাড়িতে একবার। ওরা সব কলকাতার লোক, চটকে ভোলে না। যাও, খান কত গান শুনিয়ে এসো। গান? কুল্লোর মতো গলা জুথির, চিৎকার ছাড়া আর কিছু বেরোয় না। হঠাৎ চম্পির সন্দেহ হলো, জুথির গা, হাত, পা, মুখ এত চকচক করছে কেন? সে উঠে জুথির গা ঘেঁষে দাঁড়ালো। চম্পি জিজ্ঞেস করলো, আমার সাবান নিয়েছিস? জুথি চমকে উঠল। পরক্ষণেই সামলে নিল। পরম উপেক্ষা ভরে চম্পির দিকে চাইল। তারপর কোনো কথা না বলে ঠোঁটটা একটু উল্টে দিয়ে আয়নার দিকে চেয়ে সিঁথি ঠিক করতে লাগলো। চম্পির সর্বাঙ্গ জ্বলে গেল। বলল, মুখি কি পোক পড়িছে? কথার জবাব দিস নে কেন? কেন আমার সাবান চুরি করলি? জুথি তেমনি অবজ্ঞা ভরে বলল, খায় তো আর ফেলিনি, একটুখানি মাখিছি। তাই বা মাখবি কেন? ও কি তোর জিনিস না তোমার জিনিস? শ্বশুর বাড়িতে আনিছ যে। জুথি খ্যার খ্যার করে উঠল। চম্পি এতক্ষণ আগে রাগী কাঁপছিল, এবার আর সামলাতে পারল না। ঠাস করে জুথির গালে মারল এক চড়। চড় খেয়ে সাপের মতো ফোঁস করে উঠল জুথি। হারামজাদি, কালকুশি, পেঁচি, তুই আমারে মারলি? তুই ও সাবান কনে পালি? দাদার বাক্স থেকে তুই চুরি করিসনি? আমি আর জানি নে কিছু না, পেতনি কোথাকার। তোর ওই হাত খসে পড়ুক, মর মর তুই। চম্পির ইচ্ছে হলো গলা টিপে মেরে ফেলে জুথিকে। ও হচ্ছে জন্ম শত্রু।
কিন্তু চম্পি কিছু করার আগেই জুথি বেরিয়ে গেল দুম দুম করে। চম্পি দুঃখে অপমানে ঈর্ষায় জ্বলতে লাগলো। ও আমার ৭০। চম্পির চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরোতে লাগলো। জুথি বেরিয়ে যাবার কিছু পরেই রণমূর্তি হয়ে মা ঢুকলেন পিছনে জুথি। দামিনী যেন চম্পির উপর ঝাঁপিয়ে পড়বেন। ওরে ও ঢেকি, তুই ওরে মারলি, তোর আসপদ্দা বাড়ে গেছে। বলি ও কাল তুমি পার হবা কবে? কপাল চাপড়াতে লাগলেন দামিনী। চম্পি বলল, ও আমার সাবান চুরি করেছে কেন? তোর সাবান? জুথি চেঁচালো। পৃষ্ঠা ১৬৩। চম্পিও চেঁচিয়ে উঠল, তোর সাবান ওটা? চোরের মার বড় গলা। তুই চোর, তুই চোর, তুই চোর। জুথি মার আড়াল থেকে বিষ ঢালতে লাগলো। দামিনী জুথির পক্ষ নিয়ে লড়তে লাগলেন। যে না নূপ ব্রহ্মদত্তিরও দাঁত কপাটি লাগে, ওতে আর সাবান ঘষে না। মারতে হয় গালে ঠাস ঠাস করে ২ চড়। কাজের কাজ নাই, হাতির দিনরাত ঝগড়া। আসুক আজ বাড়ি, কাল সকালে উঠে যার মুখ দেখব, হাড়ি ডোম মুদ্দ ফরাস, তার হাতেই সঁপে দিয়ে পাপেরে বিদেয় করতে কব। আর সহ্য হয় না। চম্পির শরীরে তরল আগুনকে যেন ঢেলে দিচ্ছে। অসহ্য যন্ত্রণায় জ্বলে মরছে চম্পি। কাঁপতে কাঁপতে বলল, আমি তো তোমার ২ চোখের বিষ। তোমার সোহাগী মেয়ের দোষটা তাই তোমার চোখেই পড়ে না। মা হয়েও একচোখা দৃষ্টি তোমার। উপরে আরেকজন আছেন, সব দেখতেছেন, বিচার তিনিই করবেন। কি হারামজাদি? দামিনী ছুটে এসে চুল ধরলেন চম্পির। কি হারামজাদি? তুই সাপমন্নি দিস মারে? গুম গুম করে চম্পির পিঠে কিল মারতে থাকেন। তোমার আসপদ্দা দেখি সীমা ছাড়ায় গেছে। দুহাতে চম্পির চুল ধরে পাগলের মতো ঝাঁকাতে থাকেন দামিনী। চম্পি আর প্রতিবাদ করে না, পালাতে চেষ্টা করে না। সমস্ত শরীর শক্ত করে দাঁড়িয়ে থাকে অবাধ্য মোষের মতো, নীরবে মার খেতে থাকে। মারো মারো, মেরে ফেলো, একেবারে শেষ করে দাও আমারে, তাহলে সব অপমান জ্বালা যন্ত্রণার হাত থেকে একেবারে রেহাই পাই। হারামজাদি মেয়ে গলায় পাথর হয়ে বসিছে, নড়ানো যায় না। একদিন বিয়ে হলি যে ২-৩ ছেলে মেয়ের মা হতি, তা এমন মেয়ে পেটে ধরেছি গলার কাঁটা। ব্র্যাকেটে, তুমি আমাকে পেটে ধরেছ, সে দোষও আমার? ধরলে কেন আমাকে পেটে? আমি তোমার হাতে পায়ে ধরে সেধেছিলাম, ওগো আমায় পেটে ধরো। গ্রামে আর কান পাতা যায় না, কারুর কাছে মুখ দেখানো যায় না। চিন্তায় চিন্তায় ঘুম ছুটে গেছে এই কালের জন্যই। ব্র্যাকেটে, তোমার চোখে আমি রোজ কি গিয়ে খোঁচা মারি, তাই তোমার ঘুম হয় না? মর মর মর, তুই মরলি আমার হাড় জুড়োয়। ব্র্যাকেটে, হ্যাঁ আমি মরবো, ঠিক বলেছ, আমি মরবো। মরলে শুধু তুমি নও মা, একা তুমি নও, আমিও জুড়বো। এত যে কটু কথা শুনল চম্পি, এত মার খেলো, অথচ আশ্চর্য একটা টু শব্দ করল না। দামিনী হাঁপিয়ে উঠলেন, তার বুক ধুকপুক করতে লাগলো নিদারুণ পরিশ্রমে। এত বড় একটা মেয়েকে মারা কি কম পরিশ্রম? গল গল করে ঘাম বেরোতে লাগলো তার, দেহটা অস্থির অস্থির করতে লাগলো তার। জুথি নেই, সে শৈলদির বাড়ি হাঁটা দিয়েছে। একটু পাখার বাতাস খেতে পারলে হতো। খুঁটি হেলান দিয়ে তিনি দাওয়ায় বসে পড়লেন। শরীরটা থরথর করছে। জুথির উপর রেগে গেলেন। কাজের সময় রাজনন্দিনীকে কখনো পাওয়া যায় না। চম্পি অবশ্য কাছেই দাঁড়িয়ে আছে, একেবারে যেন পাথরের মূর্তি একটা। তা ওকে ঠেঙিয়ে আবার ওর কাছ থেকে তো বাতাস খেতে চাওয়া যায় না। হাজার হোক চক্ষু লজ্জা আছে তো। তিনি সেই দাওয়াতেই আঁচল বিছিয়ে শুয়ে পড়লেন। এই আমি চম্পি। সন্ধ্যার অন্ধকারে পুকুর ঘাটের এক গলা জলে দাঁড়িয়ে চম্পি ভাবল, এই তাহলে আমি। সকলের গলার কাঁটা, পরিবারের অনাবশ্যক এক বোঝা, সংসারের অবাঞ্ছিত এক জঞ্জাল। আমার জন্য কারো চোখে ঘুম নেই, কারো মনে শান্তি নেই, কোথাও ছিটে ফোঁটাও স্নেহ ভালোবাসা নেই। ভবিষ্যতে আলোর ইশারা নেই। আমার রং যেমন কালো, ভবিষ্যৎটাও তাই। পৃষ্ঠা ১৬৪। অন্ধকার ঘন হয়ে এসেছে। জন্মক্ষণেকে যেন প্রকাণ্ড একটা দোয়াত উপুর করে চম্পির অদৃষ্টের লিখনের উপর কালি ঢেলে দিয়েছিল। সেই কালি ছড়িয়ে পড়েছে আকাশে, এখন গড়িয়ে পড়েছে পুকুরে। পুকুরের জল তাই গাঢ় ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করেছে। এক আঁচলা জল উপরে তুলে চম্পি আস্তে আস্তে ছেড়ে দিল। জল নয়, কালি। আবার এক আঁচলা জল নিয়ে ওর হাতের রঙের সঙ্গে মিলিয়ে দেখল,
সব মিশে একাকার হয়ে গেছে, সবই যে অন্ধকার। এই অন্ধকারের মধ্যে অনায়াসে মিশে যেতে পারবে চম্পি চিরতরে, সেই ভালো, সবাই তা চায়। জটিল সমস্যা সে সৃষ্টি করেছে তাদের সংসারে, না, সমস্যা সে সৃষ্টি করেনি, করেছে তার অদৃষ্ট। একই বাবা একই মা তার আর যুথির, একই ঔরসে একই গর্ভে তার আর যুথির জন্ম, তবু কেন তার ত্বকে এত কালি আর যুথির ত্বকে এত সোনা? কেন? এই যে তার অদৃষ্ট। মেজদিও তো কালো ছিল, বড়দির রঙও এমন মরি কিছু নয়, তবু বিয়ে কি তাদের আটকেছে? না, কারণ তখন মেয়ের বিয়ে দেবার মতো টাকা ছিল বাবার। তবে তার বেলাতেই বা এমন পৃথক ফল হলো কেন? অদৃষ্ট। তার রঙও কালো, তার বাবার টাকাও ফুরিয়ে গেল। বেশ মজা। সবই তার দোষ, তার ছাড়া আর কার? দোষ তো তার অদৃষ্টের। পুকুরের কোনো ঘাটেই এখন কেউ নেই, থাকলেও ক্ষতি ছিল না, কারো নজরে সে পড়ত না। সে যে আপন রঙে মিশে গেছে, ঠিক এমনি মিশে মিশেই সে একেবারে পুকুরের তলে পৌঁছে যাবে। সে আর কাউকে বিরক্ত করবে না, বারবার অশান্তির কারণ হবে না, কারো অন্যায় গঞ্জনাও আর সইতে হবে না তাকে। পুকুরের একেবারে নিচে গহনতলে চির অন্ধকারে তার জন্য এক শান্তিময় বিছানা পাতা আছে। সেই ছায়ায় তার মনের জ্বালাও জুড়বে, যুথি নিষ্কণ্টক হবে। সাবান মাখার ভাগিদার আর কেউ থাকবে না, পথ আটকে থাকবে না কেউ। দেখতে আসবে যুথিকে, এবার যখন যুথিকে দেখতে আসবে কেউ, দেখা মাত্র পছন্দ করে যাবে। চম্পির মতো 100 গন্ডা আজে বাজে প্রশ্নের জবাব দিতে হবে না যুথিকে। কি সব বোকার মতো প্রশ্ন! পায়েসে কতখানি নুন দিতে হয়? চম্পির মনে পড়ল দ্বিতীয়বার তাকে যারা দেখতে এসেছিল এক দোজো বরের পাত্রের জন্য, তাদের মধ্যে একজন এক হাড় গিলে বোধহয় বরের বন্ধু, তাকে জিজ্ঞেস করেছিল, বলো দিনি পায়েসে কতখানি নুন দিতে হয়? চম্পির তখন মনে হয়েছিল ঠাস করে তার গালে এক চড় মারে। সেবার সেই দোজোবরে পাত্রও চম্পিকে পছন্দ করেছিল, তবে নগদ 4000 টাকার 20 ভরি সোনা চেয়েছিল। হায় রে, কালো হওয়া কি এতই অপরাধ যে দোজোবরেও টাকার খাই ছাড়ে না? চম্পি আর একটু গভীর জলে নেমে গেল। থুতনি পর্যন্ত ডুবলো তার, শ্যাওলার গন্ধ নাকে এসে লাগছে। একটা ছোট্ট মাছ কুটুস করে তার গলায় কামড় বসিয়ে পালিয়ে গেল। কালো আর ফর্সায় কতটা তফাৎ, কতক্ষণ সে তফাৎ থাকে চম্পির বড় জানতে ইচ্ছে করে যে লোকে ফর্সা মেয়ে করে পাগল, সে যখন তার বউয়ের পাশে রাত্রে এসে শোয়, ঘরের আলো যখন নিভে যায়, তখনও কি কালোর ফর্সায় তফাৎ বোঝা যায়? কি জানি, হয়তো যায়। যাক, তাতে যুথির অসুবিধা হবার কথা নয়, ওর রঙের জোরটা আছে, ওকে হয়তো কেউ কোনো প্রশ্নই জিজ্ঞাসা করবে না, দেখবে আর পছন্দ করবে, দাবি দেওয়াও বিশেষ কিছু করবে না, যুথির বিয়ে হয়ে যাবে। চম্পি নিঃশব্দে সাঁতার কাটতে লাগলো। জলে বিন্দুমাত্র শব্দ তুলল না, ও শরীরের পাশ থেকে অজস্র ঢেউ গোল গোল দাগ তুলে বড় হতে হতে পাড়ে গিয়ে আছাড় খেতে লাগলো। চম্পি বুঝতে পারলো ঢেউগুলো যাচ্ছে, দেখতে পেল না। ও জানে এমনি ভাবে ঢেউ ছড়িয়ে পড়ে। আচ্ছা, ঢেউগুলো এমন ডাঙা লক্ষ্য করে ছোটে কেন? ওরাও কি ডাঙার আশ্রয় কামনা করে? পৃষ্ঠা 165। চম্পি দেখেছে জলে হাত দেওয়া মাত্র কি নিদারুণ আলোড়ন ওঠে, যেন আগের মুহূর্তের ঢেউগুলোকে কেউ আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। চম্পি তাদের মুক্ত করে দিল, আর সঙ্গে সঙ্গে তারা ঊর্ধ্বশ্বাসে ছুট দিল চতুর্দিকের ডাঙা লক্ষ্য করে। ভয় পেলে শঙ্খ যেমন তার কোলে ঝাঁপিয়ে পড়ে, ছোট কাকিমার কোলে ঝাঁপিয়ে পড়ে, এই ঢেউগুলো পাড়ের মাটিতে গিয়ে ঠিক তেমনি ভাবেই আছড়ে পড়ে। শঙ্খ, হ্যাঁ, শঙ্খ তাকে ভালোবাসে। কালো বলে সে কখনো মুখ ফিরিয়ে নেয় না। শিশু কিনা, ও তো এখন দেবতারই সামিল। মাছ পুকুরে চলে এলো চম্পি। বাড়ির দিকে তাকালো, পাটটা বেশ উঁচু, বাড়ির সবটা দেখা যায় না। ওদের আর ছোট কাকার ঘরের চাল দেখা যাচ্ছে, আর কিছু না। দূরে কোথায় যেন কীর্তন হচ্ছে, হয়তো জেলে পাড়ায় কিংবা বাইতি পাড়ায়। অস্পষ্ট গানের রেশ ভেসে আসছে। যুথি কখনোই এখানে আসতে পারবে না, ও সাঁতার দিতেই পারে না।
কিছুই পারে না যুথি, দরকারই বা কি? ফর্সা মেয়েদের কিছুই শেখবার দরকার করে না, রঙই পার পেয়ে যায়। চম্পি টুপ করে ডুবে গেল। প্রথমে সে চেয়েই ছিল, তরল একটা কালো ভুবনের মধ্য দিয়ে সে তলিয়ে যাচ্ছে কেমন অনায়াসে, কোনো জোর লাগছে না তার। উপরটা তবু কিছুটা ফিকে ছিল, ক্রমশই একটা ভারী নিদারুণ হিংস্র অন্ধকার চারপাশ থেকে বিরাট জোরে চেপে ধরল চম্পিকে। চম্পি একবার বুড়বুড়ি কাটল, তার দম আটকে আসছে, আসুক, বুকের উপর অসহ্য চাপ পড়ছে, পড়ুক। চোখ দুটো ক্রমেই ঠেলে বেরিয়ে আসতে চাইছে। চম্পি ঝটাপটি শুরু করলো, জলের তলে অশরীরী যে কালো রাক্ষসটা আছে। চম্পি তার বুকে দুপা দিয়ে ক্রমাগত লাথি মারতে লাগলো, দুহাতে প্রাণপণে হাঁচড় পাঁচড় করতে শুরু করলো। সে অন্ধকার কবন্ধ ক্রমাগত প্রবল শক্তিতে চম্পিকে চাপ দিচ্ছে, তার ভিতরটা যেন ফেটে পড়বে। আর চম্পি এখন ক্রমাগত তার কবল থেকে বেরিয়ে আসতে চাইছে, উপরে উঠবার চেষ্টা করছে। কতক্ষণ ধরে এমনি সংগ্রাম চলল, 2 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 1 যুগ, চম্পি জানে না। শুধু তার মনে হলো সে হেরে যাচ্ছে, সে তলিয়ে যাচ্ছে। প্রাণপণে কয়েকবার জলে লাথি মারতেই ভুস করে ভেসে উঠল চম্পি। কয়েকবার খাবি খেলো, হুসহুস করে বাতাস টানলো বার কয়েক। একবার 1 খাবলা জল ঢুকে গেল নাকে মুখে, নাকের ভেতর দিয়ে ঘিলু পর্যন্ত কে যেন সুতীক্ষ্ণ তলোয়ার ঢুকিয়ে দিল। খক খক করে কাশতে লাগলো। তারপর অতিশয় ক্লান্ত দেহটাকে কোনো ক্রমে ভাসিয়ে ভাসিয়ে এনে ঘাটের তালগুড়িটার ওপর আছড়ে ফেলল। তখনও সে বেজায় হাঁপাচ্ছে। চিত হয়ে শুয়ে চম্পি দেখতে লাগলো আকাশের মধ্যে কখন তারা ফুটেছে, অজস্র তারা। আকন্দ ফুলের ভারী তীব্র গন্ধ ভেসে আসছে নাকে। গোটা পুকুরটা স্তব্ধ হয়ে পড়ে আছে সামনে, তাকে আশ্রয় দিতে উদ্গ্রীব হয়ে আছে এক জমাট অন্ধকার। কিন্তু সেখানে যেতে পারল না চম্পি। তবে সে কোথায় যাবে? ফিরে যাবে সংসারে, অপ্রেম অনাদরের মধ্যে। এখানে ঘাটের তালগুড়িতে পিঠ ঠেকিয়ে চিরকাল তো সে এমনি ভাবে শুয়ে থাকতে পারবে না। জল ঢুকে কান কটকট করছে তার, শীত লাগতে শুরু করেছে, চোখ জ্বালা করছে, মাথাটা টিপটিপ করছে। ভয়ানক ক্লান্ত হয়ে পড়ল চম্পি। ওর যা কিছু ক্ষমতা ছিল পুকুরের তলার সে কবন্ধটা যেন তা টিপে বের করে নিয়েছে। চম্পি যেন খোসাটুকু নিয়ে পালিয়ে আসতে পেরেছে। চম্পি মরতে পারল না, ডুবতে পারল না। সে যে ভালো সাঁতার জানে, গ্রামের কোনো মেয়ে সাঁতারে তার সঙ্গে পারে না। ভালো করে সাঁতার শিখেছিল সে, তাই তার ডোবা আর হলো না। কেন এমন ভালো সাঁতার শিখেছিল সে? এখন চম্পির অগত্যা বাড়ি ফেরা ছাড়া আর উপায় কি? আবার তাকে ফিরতে হবে লাঞ্ছনা গঞ্জনার মধ্যে, চাপা ঘৃণার মধ্যে, অসহায়ভাবে বাঁধা মার খেতে হবে ততদিন, যতদিন না স্বাভাবিক মৃত্যু এসে তাকে কোলে ঠাঁই দেয়। পৃষ্ঠা 166। অপমৃত্যু স্বেচ্ছায় সে আর ঘটাতে যাবে না। ওতে বড় যন্ত্রণা আজই সে টের পেয়েছে। সে বড় বিকট, বড় ভয়ঙ্কর। না না, ও পথ আর মারাবে না চম্পি। আত্মহত্যাতেও তার রুচি নেই, সংসারে ফিরতেও তার আগ্রহ নেই। নিজের অসহায়তা যে কি পরিমাণ বড়, চম্পি সেই কথাই ভাবতে লাগলো। সে যেন ধোপার কুকুর, যার ঘরও নেই, ঘাটও নেই। সে যেমন মরেও নেই, তেমনি বেঁচেও নেই। সে নিরন্তর এক অপমৃত্যুর মধ্যেই যেন বেঁচে আছে, ছিলও তাই। এই অবস্থা তো সে মেনেই নিয়েছিল। যাবতীয় আশা ভরসা জলাঞ্জলি দিয়ে পীড়াদায়ক বর্তমানের সঙ্গেই তো সে সন্ধি করেছিল। তার মধ্যে থেকে 19-20 রকম ফের বের করে নিয়েছিল। নতুন দুঃখ না পাওয়াকেই সে সুখ নাম দিয়েছিল। বেশ ছিল চম্পি, কিন্তু হঠাৎ তার মনের ভারসাম্য নষ্ট হয়ে গেল। শৈলদি এর জন্য দায়ী। আর হ্যাঁ, তিনিও দায়ী। সকাল থেকে মনে মনে যে এত গান সে গেয়েছে, শুনিয়েছে একজনকে, সে একজন কে? শৈলদি না, তবে না, তার নাম উচ্চারণ করবে না চম্পি। নিজেকেও সে শোনাতে চায় না। সেটা রূপকথার কাহিনী হয়েই থাক। আগাগোড়া ব্যাপারটাই কি রূপকথার মতো নয়? যে ঘটনা জীবনে ঘটে না, তাই তো রূপকথা। কল্পনায় যার জন্ম, কল্পনায় যার বসবাস।
চম্পির রূপ নেই, কিন্তু গুণ তো আছে। কতদিন চম্পি কল্পনা করেছে সেই গুণ নিয়েই সে মুগ্ধ করবে তার মনের মতো মানুষকে। সে যেমন যেমন কল্পনা করেছে ঠিক অবিকল তারই রূপ দিয়েছে সুহাস। সুহাসের মুগ্ধ নয়ন, ব্র্যাকেটে শৈল ও দুটি নয়ন আমার আসা যাওয়ার পথে কেন তাকায় অনুক্ষণ। সত্যি কি সুহাস অনুক্ষণ চেয়েছিল তার দিকে? ব্র্যাকেট ক্লোজ। আজ তো যায়নি চম্পি, ভাবছে কি তার কথা? সুহাসের কথা, সুহাসের ব্যবহার চম্পির কল্পনাকে মূর্ত করে তুলেছে। সুহাস কি তবে তার মনের মতো মানুষ? এ কথা সে চিন্তা করাও হাস্যকর। কোথায় সুহাস আর কোথায় চম্পি? সুহাস আকাশের চাঁদ আর চম্পি পুকুরের শ্যাওলা। চাঁদ আকাশে থাকে, সে হয়তো জানেও না তার অপার করুণা আলো হয়ে পাড়া গায়ের পুকুরে জন্মানো এক শ্যাওলার গায়ে ছড়িয়ে পড়েছে। এমন কত সহস্র জায়গাতেই তো চাঁদের কিরণ পড়ে। চাঁদ কি তার হিসেব রাখে? কিরণ ছড়ানোই যে চাঁদের অভ্যাস। তা বলে শ্যাওলা যদি সে আলো পেয়ে ভাবে চাঁদ আমার, তার এই কিরণ সে শুধু আমাকেই দিচ্ছে, তবে সে কি পাগলামি নয়? চম্পি তো পাগল হয়নি। ভালো কথা বলা, ভদ্রতা জানানো সুহাসের অভ্যাস। মন রেখে কথা বলা সুহাসের অভ্যাস। সেই অভ্যাসকে যদি চম্পি অন্য কিছু বলে ভাবে, বয়ে গেছে চম্পির অন্য কিছু ভাবতে। সে কি নিজের ওজন বুঝে না? বোঝে যদি, তবে জুথি শৈলদির বাড়ি যাবে শুনে সে অমন ক্ষেপে উঠল কেন? কখনো না, কখনো না। শৈলদির বাড়িতে যাবে বলে সে জুথির উপর রাগ করেনি। রেগেছে জুথি তার সাবানটা চুরি করেছে বলে। রেগেছে জুথি চম্পিকে তাচ্ছিল্য করেছে বলে। আর দেখলে না মেয়েটা কেমন হ্যাংলা, ছোট কাকিমার কাছ থেকে কাপড় জামা ভিক্ষে করে রূপের বাহার খুলেছে। এই কাঙালপনা দেখতে পারে না চম্পি। তুই যে এমন মোহিনী সেজে চললি, কাকে ভোলাবি? তোর ওই ধার করা সাজ দেখে সে ভুলবে না। অমন অনেক সাজ ওরা নিত্য দেখে। কলকাতার তোর মতো সাজ দাসী বাঁধিরাও করে। যদি রেগে থাকে চম্পি, তো এইসব কারণেই রেগেছে। যার যার ওজন তার নিজেরই বুঝে চলা উচিত, অন্তত চম্পি তো তাই মনে করে। ঝপাং করে পুকুরে একটা মাছ ঘাই মেরে উঠল, চম্পির থেকে বেশি দূরে নয়। চম্পি চমকে উঠল। অনেকক্ষণ ঘাটে এসেছে সে, এবার তাকে উঠতে হবে। চম্পি এবার মাছ পুকুরে যেতে চাইল। ওখানে এখন তো আর তেমন অন্ধকার নেই। পৃষ্ঠা 167। সে যদি ডুবেই যেত কি হতো তাহলে? নিশ্চয়ই আরো খানিকটা পর থেকে খোঁজাখুঁজি শুরু হতো, পুকুর ঘাটেও লোক জড়ো হতো। কি করে জানতো তারা চম্পি তলায় শুয়ে শুয়ে সবকিছু দেখতে পাচ্ছে? লোকগুলো সব হন্তদন্ত হয়ে খুঁজছে তাকে। কে যেন টর্চের আলো ফেললো, কে যেন বলে উঠল, আরে এ ঘোড়াটা কার? চম্পির হঠাৎ ঘোড়ার কথা মনে হলো। এই যে ঘাটের পাশে পড়ে রয়েছে ঘোড়াটা, এটা দেখেই লোকে বুঝতো চম্পি কি সর্বনাশ ঘটিয়েছে। ঘোড়ার কথা মনেই পড়েনি তার। তখন এটার কথা মনে থাকলে চম্পিকে আর ভেসে উঠতে হতো না, ঘোড়া নিয়েই সে ডুবত। হয়তো কোমরে নয় গলায় বেঁধে নিত ঘোড়াটা। তাহলে কি হতো? সর্বনাশ। চম্পির ভয়চকিত কল্পনা একটা নিদারুণ ভয়াবহ ছবি তার চোখ ফুটিয়ে তুলল। সে যতবার ভেসে উঠতে চাইছে এই ঘোড়া, অতি শান্ত নিরীহ এই ভরণের পাত্রটি উৎকট এক হিংস্র উল্লাসে ততবার তার টুঁটি টিপে টিপে দাবিয়ে দিচ্ছে তাকে পুকুরের তলায়। সেখানে আলো নেই, বাতাস নেই, নিস্তার নেই। এতক্ষণে চম্পি ভয় পেল, সাংঘাতিক ভয়। তার দেহ থরথর করে কাঁপতে লাগলো। বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল কপালে। ধরাস ধরাস করে হৃৎপিণ্ড আছড়ে পড়তে লাগলো। ভয়ে সে ঘোড়াটা আর স্পর্শও করতে পারছে না। না না না, এমন উৎকট, এমন ভয়াল করাল হিংস্র মৃত্যুতে তার অভিলাষ নেই। এর থেকে এমন বিড়ম্বিত জীবন নিয়ে বেঁচে থাকাও ভালো। আর কিছু না হোক সুহাসের সঙ্গে একবার দেখা তো হতে পারে। আজও তো সে যেতে পারত, কিন্তু গেল না কেন? জুথি গেল বলে। গেলই বা জুথি, তার সঙ্গে চম্পির কি? জুথি না হয় শৈলদির সঙ্গে গল্প করত, তার শাড়ি গহনা নেড়ে চেড়ে দেখত, যা বরাবর করে এসেছে জুথি। এই তো ওর আরেকটা বদ অভ্যেস। গ্রামের কোনো মেয়ে বাইরে থেকে এলেই জুথি
সেখানে ছুটে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আসে কখানা শাড়ি, কটা গয়না সে পেয়েছে। তারপর কদিন ধরে সবিস্তারে তার বর্ণনা চলে বাড়িতে। বলতে বলতে জুথির লোভাতুর কণ্ঠ দিয়ে যেন লালা ঝরে পড়ে। ওটা এমনই হ্যাংলা। জুথি ঠিক শৈলদের বাক্স খুলে বসত, আর নড়ত না সেখান থেকে। আর চম্পি কি করত? বসে থাকতো সুহাস বাবুর সামনে। শুধু সে আর সুহাস। সুহাস একটার পর একটা ফরমাইশ করত। চম্পি প্রাণ ঢেলে উজাড় করে দিত তার মজুদ গানের পুঁজি। আজ অনেক গান জমেছে তার মনে। প্রশংসা ঝরে পড়ত সুহাসের গলা থেকে। অজস্র বকুল ফুল যেমন আপন অভ্যাসে ঝরে পড়ে। ধন্য হয়ে যেত চম্পি। তার জীবনের অর্থ স্পষ্ট হয়ে উঠত। দূর, এসব কি ভাবছে সে? এসব কি এখানে ঘটে? হয়তো কলকাতায় ঘটে। পাড়া গিয়ে অনাত্মীয় কোনো যুবকের সামনে বসে কোনো বয়স্থা মেয়ে গান শোনাতে পারে নাকি? চম্পি কি একা ঢুকতে সাহস পেত? সে ঘরে শুধু সুহাস আছে। সে মাসিমার কাছে বসে থাকত। ফুলু মাসিমা যদি তার গান শুনতে চাইতেন, তাহলেই চম্পি কৃতার্থ হয়ে যেত। চম্পি ফুলু মাসিমার সামনে বসে বরং অনেক স্বচ্ছন্দে তার গানকে ঠিক জায়গায় পাঠিয়ে দিতে পারত। কেন সে তাহলে আজ গেল না? একটা অমূল্য দিন সে নষ্ট করে ফেলল নিজের দোষে। চম্পির মনটা হু হু করে উঠল। সে বোকা, সে বোকা, সে বড় বোকা। তুচ্ছ একটা সাবানই তার কাছে এত বড় হলো। দুটি মেয়ে গল্প করতে করতে পুকুর পাড় দিয়ে আসছে। মাঝে মাঝে হেসে উঠছে তারা। তাদের কথায়, তাদের হাসিতে চম্পির ভয় কাটল। এতক্ষণ ঘোড়াটা ছুঁতে পর্যন্ত সাহস হয়নি তার। এবার সে ঘোড়াটা টেনে নিল। অনেকক্ষণ সে ভিজে কাপড়ে আছে, উপরের দিকটা অনেকটা শুকিয়ে গিয়েছে। মাথাটা ভার ভার লাগছে। ঘোড়ায় জল ভরে চম্পি উপরে উঠে এলো। পৃষ্ঠা 168। মেয়ে দুটো বুঝি তাদের বাড়ির দিকে আসছে। একজন হাসতে হাসতে বলে উঠল, সাবধান, সাপে খাতি পারে। এটা তো জুথি। চম্পি তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকে চাইল। আরেকজন জবাব দিল, আর তোমাদের গায়ের গন্ধে বুঝি সাপ পালায়? তোমরা বেজি নাকি? এ তো সুহাস বাবু। ধক করে বুকে ধাক্কা খেল চম্পি। ওদিকে খিলখিল করে হাসতে হাসতে জুথি বুঝি গড়িয়েই পড়বে। পৃষ্ঠা 168, সপ্তম অধ্যায়। চম্পিকে ওরা কেউ দেখল না, না সুহাস না জুথি। অথচ চম্পি ওদের এত কাছে দাঁড়িয়ে আসে হুঁশ থাকলে না দেখার কোনো কথা নয়। ঘাটের পাড় থেকে ওদের 5 দুয়ার এমন কিছু দূর নয়। মাঝখানে ফাঁকা রাস্তাটা শুধু, সেটা প্রায় ডিঙি মেরেই পার হওয়া যায়। তারা ভরা আকাশ এমন কিছু অন্ধকারও নয়। পুকুর পাড়ের আকন্দ গাছগুলো এমন বৃহৎ বনস্পতি নয় যে তার আড়ালে ঢাকা পড়বে চম্পি। চম্পি দাঁড়িয়েই থাকলো। ভরা ঘোড়াটা কাঁখে চম্পির সেই নিথর নিশ্চল মূর্তি যদি কেউ দেখত তখন, তাহলে নিশ্চয়ই মনে করত কেউ বুঝিবা পাষাণের এক প্রতিমা গড়িয়ে রেখে গেছে। চম্পি নিজেই শুদ্ধ জমে যায়নি। সারাদিন ধরে যে সুন্দর মূর্তিখানি সে অতি যত্নে তিল তিল করে গড়ে তুলেছিল, সেটিও জমে পাথর হয়ে গেছে। কিছুক্ষণ আগেও তার মাথা দপদপ করছিল, শীত শীত করছিল। একটা চাপা অস্বস্তি শিরশির করে তার সর্বশরীরে ঘুরে বেড়াচ্ছিল। ভরা ঘোড়াটা বেজায় ভারী ঠেকছিল। এখন তার আর কোনো বোধ নেই। বোধ থাকলে তার চোখের উপর সুহাস আর জুথি যে বেহায়া পানাটা করলো, যেরকম ঢলাঢলি করলো দুজনে, চম্পি তাকে সহ্য করতে পারত? ঈর্ষায় সে জ্বলে যেত না? লজ্জায় নুয়ে পড়ত না? ঘৃণায় তার মনটা তিতো বিষ হয়ে উঠত না? সেসব কিছুই হলো না। চম্পির রক্তমাংসের শরীরটা মুহূর্তের মধ্যে ঢালাই করা এক শীষের মূর্তি হয়ে গেল। তাই সুহাস গদগদ হয়ে জুথির হাত একবার যখন নিজের মুঠিতে চেপে ধরল, সমস্ত সোহাগ গলায় ঢেলে দিয়ে সুহাস যখন জুথিকে বলল, তোমার মতো এত সুন্দর আমি আর দেখিনি জুথি, কি নরম তোমার হাত। এই কথা বলে সুহাস যখন জুথিকে একটু টানল, আর ঘোর লাগা জুথি যখন তার বুকের কাছে এগিয়ে গেল, সুহাস দুখানা হাত জুথির মুখখানাকে ধীরে ধীরে তুলে ধরল। আর সুহাসের মুখখানা সে নির্জন পৃথিবীতে একটি মাত্র লক্ষ্যে চিলের মতো ছোঁ মেরে নেমে এলো। আর জুথি যা অসভ্য বলে চট করে সরে গেল। তারপর কেমন জড়ানো জড়ানো স্বরে বলল, কাল দুপুরই যাব। সুহাস বুঝি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়েছিল।
তার আগেই জুথি বাড়ির ভেতরে বিদ্যুৎ বেগে ঢুকে পড়ায় সে হাত দুখানা বাতাসে চক্কর কেটে মালিকের দুপাশে যেন ডানা গুটিয়েই বসে পড়ল। তখন ব্র্যাকেটে এসব দেখা সত্ত্বেও চম্পি একটুও চঞ্চল হলো না, অথবা এসব কিছুই ঘটেনি। কে যেন একজন এসেছিল তাদের বাড়ির দরজা পর্যন্ত। এই যে দুলে দুলে পুকুর পাড় ধরে হাঁটতে হাঁটতে সে অন্ধকারে মিলিয়ে গেল। ঘাট ফাঁকা, পথ ফাঁকা, সব ফাঁকা, সব ফাঁকা, ফাঁকির খেলা। এ পৃথিবীতে সুহাস বলে কোনো ভদ্রলোক নেই, কলকাতা বলে কোনো উদার শহর নেই, বিশ্বাস বলে ভালো বলে কোনো বস্তু নেই। তবে চম্পি আর খামোখা এখানে দাঁড়িয়ে থাকে কেন? ভারী মন, ভারী ঘোড়া বয়ে শীষের পা ফেলতে ফেলতে চম্পি বাড়ি ফিরল। পৃষ্ঠা 169। বুঝতে পারল এত বোঝা বইবার আর শক্তি নেই তার। ঘোড়াটা কোনো ক্রমে নামালো, তবুও পাষাণ ভারটা সে কোনো মতেই শরীর থেকে ঝেড়ে ফেলতে পারল না। তার মাথায়, কাঁধে, বুকে, হাতে, পায়ে এইরকম ভারী ঘোড়ার শত শত ওজন কে যেন চাপিয়ে দিয়েছে। তাই পৈঠা বেয়ে উপরে উঠতে তার হাঁপ ধরছে, কাপড় ছাড়তে হাত উঠছে না। অসার ভাবটাও ক্রমেই কেটে উঠেছে চম্পির। সেটা যত কাটছে ততই বাঁধ ভাঙা যন্ত্রণার বন্যা প্রবল বিক্রমে আক্রমণ করছে চম্পিকে। চম্পির দেহে যেন আর কোনো অংশ নেই, শুধু মাথা আর বুক। মাথা বুঝিয়েই ছিঁড়ে পড়ল, আর বুকে এমন ভারী সব ওজন চাপানো যে শ্বাস টানতেও লাগছে। কোনো ক্রমে একটা মাদুর বিছিয়ে চম্পি শুয়ে পড়ল। খুব ভুগল চম্পি। 1.5 মাস তাকে নিয়ে জমে মানুষের লড়াই চলেছিল। শেষ পর্যন্ত ভূষণই জয়ী হলো। চম্পির বয়স কম, স্বাস্থ্য ভালো, তাই ডাবল নিউমোনিয়া এত সহজে ওকে কাবু করতে পারল না। চম্পিকে নিয়ে 45টে দিন এ বাড়ির লোকের যে কিভাবে কেটেছে তা ভগবানই জানেন। দামিনী খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। করতে দিয়েছিলেন মদন মোহন তলায়, মঙ্গলচণ্ডীর থানে, পীর সাহেবের দরগায়। জুথি রাতের পর রাত জেগে চম্পির কপালে জলপটি দিয়েছে, বুকে পুরনো ঘি মাখা আকন্দ পাতার সেঁক। বাতাস করেছে শিয়রে বসে। ঠাকুমা ইষ্টনাম জপ করেছেন, ঠাকুরতলার মাটি এনে চম্পির কপালে মাখিয়ে দিয়েছেন, অঝোর ধারায় কেঁদেছেন। গিরিবালা সংসারের সব ঝুঁকি সামলেছে, পথ্যি রেঁধে ফলের রস করে খাইয়েছে চম্পিকে। বিলাস মাঝে মাঝে টাকার ধান্দায় ঘুরেছেন, মাঝে মাঝে চম্পির রোগ শয্যায় এসে বসেছেন। বিকারের ঘোরে ভুল বকেছে চম্পি, দাঁত কিড়মিড় করেছে, আর বিলাস চম্পির মুখের কাছে মুখ নিয়ে, ওমা কি বলছো, কষ্ট হচ্ছে? এই যে আমি তোমার বাবা, চিনতে পারতিছ না? ওমা চম্পি, চম্পু, হায় হায়, আমার এমন মেয়ের হলো কি? ওগো অভূষণ, ও জুথি, মা, বৌমা, শিগগির আসো তোমরা। হায় হায়, আমার মা বুঝি যায়, বলে এমন ভাবে কপাল বুক চাপড়াতে শুরু করেছিলেন যে তাকে সামলাতে বাড়ির লোক অস্থির হয়ে পড়েছে। আর জ্বালাতন করে মেরেছে শঙ্খ। দিদ্দি দিদ্দি করে ছুটে গেছে চম্পির কাছে, বুকে ঝাঁপিয়ে পড়েছে অসতর্ক মুহূর্তে। চম্পির গায়ের কাঁথা টান মেরে ফেলে দিয়েছে, ওষুধের শিশি ভেঙে ফেলেছে, পুড়িয়া মুখে পুড়ে দিয়েছে। তবু ভালো, বেঁচে উঠল চম্পি। 2 মাসের মাথায় বালাম চালের ওজন করা ভাত আর মাগুর মাছের ঝোল নিয়ে অন্নপথ্য করল। গায়ে বল পেতে আরো 2 মাস কাটল। অমন নিটোল স্বাস্থ্য ছিল চম্পির, কালো রঙের উপর ছিল লাবণ্যের স্নিগ্ধ পালিশ। দুটোই হাতছাড়া হলো তার। আর যে অমিত প্রাণ শক্তিটুকু ছিল সেটাও যেন চিড় খেয়েছে। কেমন জবুথবু মেরে গেল চম্পি। নড়তে চড়তে বিশেষ চায় না, বললে কাজকর্ম করে, না হলে চুপচাপ বসে থাকে। কোনো কিছুই যেন তার কাছে সাড়া জাগায় না। অনেক সময় মনে হয় সে বুঝি কিছু ভাবছে, আসলে কিছুই ভাবে না, সে ভাবতেও পারে না। একটার পর একটা দিন নিঃশব্দে ঝরে যায়, মাস যায়, ঋতু বদল হয়, গ্রীষ্মের পর বর্ষা, তারপর শরৎ, হেমন্ত, শীত আসে, চলে যায়। বসন্ত হাতছানি দেয়, গ্রামের আরো একটা মেয়ের বিয়ে হয়। সানাইয়ের আর্তস্বর বাতাসে উঠে ভাসতে ভাসতে চম্পির কাছাকাছি আসে, কিন্তু চম্পির মনের দেউড়িতে বল্টু লাগানো ভারী কপাট বন্ধ হয়ে গেছে। বিরাট তালায় মরচে ধরে উঠেছে, কোনো কিছুই তা ভেদ করতে পারে না। পৃষ্ঠা 170, 8ম অধ্যায়। গিরিবালারও মাঝে মাঝে আশঙ্কা হয় তার মনটা কি অসাড় হয়ে পড়েছে। সংসারের কাজে সে সুখ পাচ্ছে না কেন?
সুখ পাওয়ার কি এমন আছে সংসারে যে সুখ পাবে? উনুনে আগুন দিয়ে বসে আছে সে। বড় যা ভাসুরের আশায় এতক্ষণ বসে থেকে এইমাত্র উঠলেন। ঘরে চাল বাড়ন্ত হয়েছে। ভাসুরকে বলে বলে দু কষে ফেনা জমে গেছে বড় জায়ের। এক প্রজার কাছে ধান পাওনা আছে, সেখানেই ধর্ণা মারতে গেছেন বিলাস। ভূষণ যথারীতি বেরিয়েছে ডাক্তারখানায়। ডাক্তারখানায় তার যাওয়া আসাই সার। ঘর ভাড়ার টাকাও জোটাতে পারেনি, তাই আগেকার ঘরটা 1 বছর পরে ছেড়ে দিতে হয়েছে। সোনার মেডেল বাঁধা দিয়ে আগের ভাড়া মিটিয়েছিল ভূষণ। এখন অন্য একটা ছোট ঘরে নাকি আবার ডাক্তারখানা খুলেছে। এক দর্জির দোকানের 8খানা নামমাত্র ভাড়ায় পেয়ে গেছে ভূষণ। ভূষণ গিরিবালাকে বলেছিল ভালোই হলো, দর্জির খদ্দেরদের রোগ ব্যাধি হলে ভূষণের ওখানে ওষুধ খেতে আসবে, আর ভূষণের রোগীরা জামা পিরেন বানাবে ওই দর্জির কাছ থেকে। পরস্পরের সঙ্গে সহযোগিতা। ভূষণ গিরিবালাকে বুঝিয়েছিল এই যুগে বেঁচে থাকার এই হচ্ছে প্রকৃষ্ট পথ। হাতে হাতে উদাহরণও দেখিয়েছিল ভূষণ। দর্জির ছেলের অসুখ করলে ভূষণ তাকে সারিয়ে তুলল। তার কদিন বাদেই দর্জি শঙ্কর জন্য একটা জামা বানিয়ে দিয়েছিল। খুব উৎসাহ বোধ করেছিল ভূষণ। এমনি ভাবে চললে আর ভাবনা থাকে না। কিন্তু সহযোগিতার এমন জাজল্যমান উদাহরণ ভূষণ খুব বেশি দিতে পারেনি। সত্যি বলতে কি, উদাহরণ ওই একটাতে এসেই থেকে গিয়েছিল। সম্ভবত দর্জির বাড়িতে অসুখ বিসুখ আর কারো হয়নি। আর হতো যদি কারো অসুখ, তাহলেই বা কি এমন চতুর্বর্গ ফল হতো শুনি। বড়জোর শঙ্খের আরেকটা জামা হতো, তাতে কি সংসারের পেট ভরত? এই জিনিসটা ভূষণ কেন যে বোঝে না, গিরিবালা শত চেষ্টা করেও বুঝতে পারে না। এই যে আজ 1 দানা চাল নেই ঘরে। উনুনে আগুন দিয়ে চুপচাপ বসে আছে গিরিবালা। কখন বটঠাকুর আনবেন চাল, তারপর রান্না হবে। এ ব্যাপারটা কি ভূষণ কোনোদিনই বুঝবে না? নিজেকে নিয়েই মেতে আছে। দুবেলা ভাতও যদি না জোটে, তবে ও ছাতার নাড়ি টিপে হবেটা কি? কিন্তু এ কথা ভূষণকে বলাই বিপদ। সঙ্গে সঙ্গে ভূষণ এমন একটা ব্যবসা ফেলে বসবে, তার জের সামলাতে অস্থির কাণ্ড। ব্যবসায়ী কি এর মধ্যে কম করল ভূষণ? মাছের ব্যবসা করতে গিয়ে 150 টাকা গুনাগার এই তো সেদিন দিল। গিরিবালার গহনা বন্ধক দিয়ে টাকা এনে তাকে যেন দিল, আর সে লোকটা টাকা নিয়ে উধাও। ভূষণ সে টাকা উদ্ধারের কোনো ব্যবস্থাও করল না। গিরিবালা বার দুয়েক ভয়ে ভয়ে জিজ্ঞাসা করেছিল, পুলিশে খবর দিয়েছে নাকি ভূষণ? ভূষণ অবাক হয়ে বলেছিল, পুলিশ টাকা উদ্ধার করে দেবে? তবেই হয়েছে। কখনো দিয়েছে শুনেছ? আর তাছাড়া সে বেটা টাকা চুরি করে কত যে লোকসান দিল, সেটাও একবার ভেবে দেখো। ব্যবসাটা টিকিয়ে রাখতে পারলে অমন কত 150 টাকা ও তো মাসে মাসে রোজগার করতে পারত। চুরি করার সঙ্গে সঙ্গে বেটা নিজের জরিমানা নিজেই করেছে। ব্যাস হয়ে গেল মাছের ব্যবসা। তারপর ঠিকাদারি করবে বলে দিন কতক লাফালো ভূষণ। চম্পির অসুখটা হতে আর সেদিকে মন দিতে পারেনি। এখন গিরিবালা দেখছে কদিন ধরে ভূষণ আবার কে জানে কি সব হিসেব কষতে লেগেছে। কি যে এবারে তার মাথায় খেলছে ভূষণই জানে। অভাব অনটনের সংসারে ভূষণ যে পয়সা আনতে পারছে না, বউ ছেলেকে খাওয়ানোর মতো রোজগার যে তার নেই, এ কথা স্পষ্ট করে না বললেও বড়জা ঠাড়ে ঠোড়ে জানাতে কসুর করেন না। পৃষ্ঠা 171। আর লজ্জায় দুঃখে গিরিবালার মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। কখনো কখনো তার মনে হয় ভূষণকে এসব বলে, কিন্তু ভয় পায়। যদি চটে যায় ভূষণ, তাই তো সে সব কিছু সহ্য করে যায়। কিন্তু কাহা তো কার সহ্যই বা হয়। আজ মনে মনে গরম হয়ে উঠল গিরিবালা। এতখানি বেলা হলো, এখনো পর্যন্ত সে কিচ্ছু মুখে দিতে পারেনি। চম্পি আর বড়জাও তাই। কিছু খুদ ছিল ঘরে, সকালে তাই দিয়ে যাও রেঁধেছিল। বটঠাকুর, ভূষণ, বোসমশাই আর জুথি তাই খানিকটা করে খেয়েছে। ঝঙ্খকেও একটুখানি দিয়েছিল, আর একটু তার জন্য তুলে রেখেছিল। একটু আগেই খিদের চোটে চেঁচাচ্ছিল শঙ্খ, যাও আর মুখে তুলল না। অতি কষ্টে তাই তাকে গিরিবালা ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম ভাঙলেই তো খাই খাই করবে, তখন কি দেবে গিরিবালা? দুধ যেটুকু হয় তাতে শঙ্কর পুরো পেট ভরে না। হঠাৎ বড় ভাসুরের গলা শুনল গিরিবালা। বিলাস চেঁচাতে চেঁচাতে বাড়ি ঢুকছেন। ওগো, কোনে গেলে সব? শোনো, সর্বনাশ হয়েছে। গিরিবালার বুক ধক ধক করে উঠল। কি সর্বনাশ আবার হলো? বুক দূর দূর করতে লাগলো তার। দামিনী ঘর থেকে বেরিয়ে এলেন তাড়াতাড়ি। জুথিও বারান্দায় এসে দাঁড়ালো।
দামিনী একরাশ উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কি হয়েছে? চম্পিরই একজন ব্যক্তি আয়েছেন যে, স্কুলে বসায় রাখে আইছি। অতি সজ্জন ব্যক্তি, তা নাও, ব্যবস্থা করো। গিরিবালা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাহ, বড় ঠাকুরের কথার ছিরি আলাদা। বলো কি? দামিনী যেন আকাশ থেকে পড়লেন। কই, সকালে তো জানাওনি। জানাবো কি, এর আর জানাবো কি? বিলাস চটে উঠলেন। আমি কি নিজেই জানতাম? ভাদরায় যাব বলে তো বেরোলাম। বক্সিবাড়ির কাছাকাছি জাতি দেখা হয়ে গেল ওর সঙ্গে। বলে চিনা ঠেকছে, মানুষটা কিডা? উনিও দেখি হাঁ করে আমার মুখের দিকে চায়ে আছেন। হঠাৎ মনে পড়ল কাজীপাড়ার মামাগের ওখানে দেখেছি। বলতেই বললেন, হ্যাঁ, আমারও চেনলেন। আমাগের সঙ্গে কেমন যেন কুটুম্বিতও আছে। মামাগের সম্পর্কে ভাই হন উনি। বললেন ওর ভাইপোর জন্যই কোনে যেন পাত্রী দেখতে আইছিলেন। তার সে মেয়ে পছন্দ হয়নি। আমার বয়স্থা মেয়ে আছে শুনে দেখতে চালেন। গড়গড় করে বলে গেলেন বিলাস। দামিনী হাসবেন কি কাঁদবেন বুঝতে পারলেন না। বললেন, তা এতক্ষণ করতেছিলে কি? ছিলে কনে? কেন, স্কুল বাড়িতে বসেছিলাম। বেশ ঠান্ডা তো জায়গাটা, নিরিবিলি। দু কথা আলোচনা হলো শাস্ত্র নিয়ে। ভাগবত টাগবত বেশ পড়া আছে বুঝলাম। আমার সেই উদ্ধব তত্ত্বটাও শোনায় দিলাম, বুঝলে। সেই যে গো, শান্তিপুরীর গুসাইরি যা দিয়ে পার করেছিলাম, শিবার মনে নেই? দামিনীর সর্বশরীর তেলে বেগুনে জ্বলে গেল। ইচ্ছে হলো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন। লোকটাকে নিয়ে যে কি করবেন দামিনী বুঝতে পারলেন না। সারাটা জীবন তাকে এমনি ভাবে জ্বালিয়ে যাচ্ছে বিলাস। ধান আনতে বের হলো, জানে এক বিন্দু দানা নেই ঘরে। তা না করে পথের মধ্যে থেকে লোক জুটিয়ে শাস্ত্র আলোচনা হচ্ছে এতক্ষণ ধরে। আবার বলে মেয়ে দেখাও। 1:30 প্রহর বেলা হলো। এখন কি করবেন দামিনী? মাথা খুঁড়ে মরবেন? শাস্ত্র তো সবাই পড়ে, আপন মনেই বলে চলেছেন বিলাস। মর্ম বুঝে কয়জন? সেইটাই হলো গিয়ে কথা। পৃষ্ঠা 172। সেটা বুঝতেই হবে। বলি, রাধা নয়, চন্দ্রাবলী নয়, ললিতা বিশাখা নয়, জোর দিচ্ছে উদ্ধবের উপর। কেন? রাখো দিনই তোমার উদ্ধব। এই ভর দুপুরে অশৈলে আর বাড়ায় না। যে উদ্ধবরে এখন আনিছ তার ব্যবস্থা করো। বিলাস বললেন, ব্যবস্থা তো করবা তোমরা। চম্পিরে একটু সাজায় গুজায় রাখো, আমি একটু পরেই ওরে নিয়ে আসতেছি। দামিনী হতাশ হয়ে বললেন, তাহলেই কি হবে? খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে না? সে কাজ করবে কিডা? বিলাস এবার চটে গেলেন। কও কি? বাড়িতে এতগুলো মেয়ে লোক থাকতি কুটুম সাক্ষাতের খাওয়ানোর ব্যবস্থা আমারই করতেই হবে? হাতে কি সব কুড়ি কুষ্টি হয়েছে? দামিনী বললেন, ঘরে কি কিছু আছে যে ব্যবস্থা করব? বলে জিনিসপত্র আনে দিবা তো? বিলাস কাঁক করে উঠলেন। যেদিনের থে তুমি আইছো সেদিনের থে ঘরে কি কিছু থাকবার জো আছে? দামিনী জবাব না দিয়ে ঘরে ঢুকে গেলেন। বিলাস কিছুক্ষণ চেঁচামেচি করে হঠাৎ জুথিকে বললেন, জুথি, ধামাটা আনদিনি। সে ধামা এনে দিতেই বিলাস হন হন করে পুকুর পাড় দিয়ে কলুপাড়ার দিকে রওনা দিলেন। ভূষণ যখন বাড়িতে এসে পৌঁছলো তখন খাওয়া দাওয়া সেরে বগলাকান্ত বাবু একটু গড়িয়ে নিচ্ছিলেন। ভূষণ তার সঙ্গে আলাপ করে গেল। বগলাকান্ত বাবুর বয়স বছর 40 হবে, মাথায় টাক, দিব্যি ভুঁড়ি, বেশ মোটাসোটা মানুষটি। বিকেল নাগাদ মেয়ে দেখানোর বন্দোবস্ত করা হলো। সাবান মেখে চান করলো চম্পি। সেই সাবান, জুথির সঙ্গে যা নিয়ে একদিন তার ঝগড়া হয়েছিল। গিরিবালা আর জুথি সাজিয়ে দিল তাকে। কাকিমার কাপড়ে বেশভূষা করতে আজ আর চম্পির মানে লাগলো না। ভীরু পায়ে এসে সে বগলাকান্ত বাবুর সামনের আসনে বসলো, মুখ নিচু করে। বগলাকান্ত চম্পির স্বাস্থ্যখানা দেখেই মুগ্ধ হয়ে গেলেন। একগাল হেসে বললেন, বেড়ে স্বাস্থ্য বটে বিলাসবাবু আপনার মেয়ের। হ্যাঁ, গেরস্ত বাড়ির বউ গরম পেটন তো হওয়া চাই এমনি ধারাই, যাতে সব চোট সামলাতে পারে। ওসব অঙ্গবেনে ধরনের মেয়ে মশাই আমাদের বাড়ির দুচক্ষির বিষ। বিলাস বগলাকান্তের কথা শুনে মোহিত হয়ে গেলেন। কালো রঙের কথা তুলে বগলা যে তাদের অপ্রস্তুত করছেন না, চম্পির অন্তত একটা জিনিসও তার ভালো লেগেছে, বিলাস এতেই খুশি। হাত কচলাতে কচলাতে বললেন, এ যা দেখতেছেন এ তো মার আমার অর্ধেক স্বাস্থ্য। ডবল নিউমোনিয়ায় 45 দিন ভুগিছে। ফিরে যে পাবো সে আশা তো ছাড়িয়ে দিছিলাম। তারপরে মার আগের স্বাস্থ্য আর ফিরে আসেনি। ভালো খাতি পায় না, ভালো যত্ন পায় না তো। পাবে বিলাসবাবু।
বগলাকান্তবাবু হাসতে লাগলেন। আমাদের বাড়ির বউগের খাবার অভাব হয় না। এই 2 বছরেও 4টে গুলা একেবারে ধানে ভরা, 2টো পুকুরি মাছ আর 8টা দুধের গাই। খাক না, পিঠা কত খাবে? বগলা বিশ্বাসের খাবার অভাব হয় না। আপনার কাজীপাড়ার মামাগেরে জিজ্ঞেস করে দেখবেন। আর যত্নের কথা, হা হা হা। বাড়ির বউ আমাদের মাথার মণি, ঘরের লক্ষ্মী যে মশাই। জিজ্ঞেস করবেন আপনার মামারে, বগলা বিশ্বাসের কথা এক বর্ণও যদি মিথ্যে হয়। বিলাস একেবারে গলে গেলেন, সমানে 2 হাত কচলাতে লাগলেন। পৃষ্ঠা 173। বললেন, আমার মেয়ে আপনাদের ঘরে পড়বে, আমার কি এমন ভাগ্যি? কেউ বলতে পারে না সে কথা। বগলাবাবু বললেন, যে যার কপালে খায়। আপনার মেয়ের কপালে যদি আমাদের বাড়ির অন্ন মাপা থাকে, তবে সে কি কেউ ঠেকাতে পারবে? আপনিও পারবেন না, আমিও না, এমনকি আমার ভাইবোটাও না। ভবিতব্য মশাই, সবই ভবিতব্য। সে তো ঠিক, সে তো ঠিক। বিলাস সঙ্গে সঙ্গে সমর্থন করলেন। বগলাকান্ত বললেন, যদি কিছু মনে না করেন তো আপনার মেয়ের হাতখানা একবার দেখি। আমার আবার ওসব চর্চা আছে কিনা? মেয়ে দেখতে আসে বাজে ফাতরামো আমি পছন্দ করি নে। চুল দেখা, দাঁত দেখা, কি সব অসভ্যতা। এ কি গোহাটায় আইছি যে দাঁত দেখব? বগলাকান্তের কথার ধরনে অন্দরে বাইরে হাসির ধুম পড়ে গেল। বগলাকান্ত বললেন, তবে হ্যাঁ, যেটা দেখার সেটা দেখতে হবে বই কি। স্বাস্থ্যটা দেখলাম, এবার ভাগ্যরেখাটা দেখা হলেই চুকে গেল। দেখি তোমার হাতখানা। বগলাকান্তবাবু প্রথমে চম্পির ডান হাতখানা চিৎ করে নিজের বাঁ হাতের তালুর ওপর রাখলেন। বার 2 মোলায়েম করে টিপলেন। এমন ভাবে টিপলেন যে চম্পির শরীর শিরশির করে উঠল, মুখ চোখ লাল হয়ে উঠল। চম্পির পাঞ্জাটা তারপর উল্টে দিলেন, আবার 2 টিপলেন। প্রত্যেকটি আঙুলের ডগা দেখলেন, তারপর পাঞ্জাটা আবার উল্টে দিলেন। করতলের রেখাগুলো দেখলেন, বার 3 চম্পির আঙুলগুলো মুড়ে দিলেন। এমনি ভাবে ডান হাত দেখা হলো, তারপর বাঁ হাত দেখা হলো, তারপরে একসঙ্গে 2খানা হাত দেখা হলো। অপরিচিত পুরুষের হাতের টিপুনি খেতে খেতে চম্পির হাত ঘেমে উঠল। বুক থরথর করে কাঁপতে লাগলো। হাত দেখার পালা শেষ হতে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বগলাকান্তবাবু এতক্ষণ তন্ময় হয়ে হাত দেখছিলেন, এবার বিলাসের দিকে চেয়ে হাসলেন। বললেন, আপনার মেয়ের লক্ষণ খুব ভালো, যে ঘরেই যাক সুখী হবে। বিলাসের চোখ ছলছল করে উঠল। বললেন, কিন্তু ওরে কোনো ঘরে দিবার মতো সামর্থ্যই যে আমার নেই। বগলাকান্তবাবু বললেন, ভবিতব্যের উপর হাত আছে কার? যে ঘরে যাওয়া ওর কপালে লেখা আছে, সে ঘরে ও যাবেই, আপনি আমি চাই আর না চাই। হ্যাঁ, আমাদের বংশের আরেকটা নিয়ম আছে। বলেই পকেটে হাত দিয়ে একজোড়া সোনার বালা বের করলেন। বললেন, এই বালা যদি আপনার মেয়ের হাতে ঢোকে, তবেই জানলেন মেয়ের আশীর্বাদ হয়ে গেল। তারপর আপনারা গিয়ে ছেলে তার বাড়ি ঘর দেখে আসে। যেদিন ধার্য করবেন সেই দিনই আসে আমরা বিধিমতো আমাদের ঘরের বউ তুলে নিয়ে যাব। দেখি তোমার হাত। চম্পি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। দামিনী না, বিলাস না, কেউ না। অমন আশ্চর্য ঘটনা ঘটে নাকি? এমন লোকও আছে নাকি? ইনি মানুষ না দেবতা? চম্পি একখানা হাত বাড়িয়ে দিল। অনেকদিন পরে তার মনে আবার চঞ্চলতা দেখা দিল। বগলাকান্তবাবু একটা বালা নিয়ে চম্পির হাতে পরাতে লাগলেন। বালার মাপটা কিছু ছোট। বগলাকান্তবাবু চম্পির হাত টিপে টিপে নানা কসরত করে নিপুণভাবে বালা পরাতে লাগলেন। চম্পি টের পেল বগলাকান্তবাবুর হাতের তালুও ঘেমে উঠেছে। একটা চাপা উল্লাসে ওই বয়স্ক হাত দুটো থরথর করে কাঁপতে লেগেছে। চম্পির চোখ হঠাৎ একবার বগলাকান্তবাবুর চোখে পড়ল। সেখানেও যেন 2 আগুনের শিখা জ্বলছে। পৃষ্ঠা 174, 9ম অধ্যায়। বাসর হয়েছে ভূষণের ঘরে। সন্ধ্যের মুখেই লগ্ন ছিল, কাজকর্ম তাই তাড়াতাড়ি চুকেছে। চম্পির বড়দি কমল বরের কাছে বিশেষ ঘেঁষতে পারেনি। চম্পির বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসে স্তক সে নাকের জলে চোখের জলে হচ্ছে। কোলের ছেলেটার একগা জ্বর, হামি উঠল বুঝি, বারে বারে ফিট হচ্ছে। বোনের বিয়ে মাথায় উঠল কমলার, ছেলে সামলাতেই সে ব্যস্ত হয়ে পড়ল। মেজ মেয়ে বিমলাই যা বাসর জমাবার চেষ্টা করছিল, গিরিবালার ইচ্ছে করছিল সেও বিমলার সঙ্গে যোগ দেয়। নিজের বিয়েতে সে ছিল কোণে,
আমোদ করার কোনো সুযোগ ছিল না তার। এবারে যদিও একটা সুযোগ এসেছিল, কিন্তু সেটা কাজে লাগাতে বাধ্য ঠেকছিল। বয়সটা কম হলে হবে কি, সম্পর্কে সে তো গুরুজন। তাছাড়া বিমলা একবার তো ডাকলেও না তাকে। তার আত্মীয় স্বজনের ঝক্কি সে সামাল দিয়েছে, আর ফাঁকে ফাঁকে উঁকি দিয়েছে বাসরে। এরা বড় স্বার্থপর, আমোদে আহ্লাদে তাকে বড় একটা ভাগ দিতে চায় না। কিন্তু নেবার বেলায় তো ভুল হয় না। তখন তো, ছোট কাকিমা, তোমার বেনারসিটা দেখি, তোমার টায়রাটা একবার দাও তো। সোহাগ একেবারে উতলে ওঠে। মনে মনে খুব চটেছে গিরিবালা। সকলের উপরেই সে চটে গেল। চটার কারণও আছে। চম্পির গলার ওই যে মপ চেনটা, ওটা গড়াতে ভূষণ গিরিবালার পাটি হারটা নিয়ে গিয়েছে। 6 ভরির হার, সোজা নয়। চম্পির মপ চেন হয়েছে আর বরের বোতাম আংটি। হারটা বের করে দেবার সময় ভূষণের বাগ্যিতার গুণে গিরিবালার মনটা বেশ উদার হয়েই উঠেছিল। সে একরকম স্বেচ্ছাতেই খসিয়ে দিয়েছিল 5 একখানা হার। বড় যা দিন দুয়ে খুব প্রশংসা করলেন। গিরিবালা কৃতার্থ হয়ে গেল, ভাবল এবার বুঝি সে অদৃশ্য অবরোধ ভেদ করে এদের অন্তরে ঢুকতে পারল। কিন্তু তা ভুল। কত বড় ভুল গিরিবালা বুঝতে পারল ভাসুরঝিরা এলে। গিরিবালা দেখল ঝাঁকের পাখিরা কেমন ঝাঁকে মিশে গেল। সে আগেও যেমন একটা পাঁচিলের বাইরে ছিল, এখনো সেই বাইরেই রয়ে গেল। মাঝখান থেকে ভালো মানুষই করতে গিয়ে সে তার অমন সুন্দর হারটা খোয়ালো। আর কি এমন হার তার হবে? বাসরের দরজা দিয়ে সে যতবার ভিতরে উঁকি দিয়েছে, সেই হইচই, বদরসিকতা, প্রগল্ভতা ছাপিয়ে হ্যাজাকের তীব্র আলোয় ঠিকরে পড়া চম্পির গলার মপচেনের দীপ্তি তার চোখে এসে বার বিঁধেছে। আর গিরিবালার মন পাটিহারের শোকে হু হু করে উঠেছে। সে তো এদের কেউ না, তবে কেন সেই লোকসানটা ঘটালো? বাড়িতে লোকে ভর্তি হয়ে গেছে, সুখ শান্তি একেবারে নষ্ট হয়েছে। যশোরের মেজোজার সঙ্গে রাত দিন ঝগড়া চলছে বড় জা আর তার মেজ মেয়ের। গিরিবালা এই পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছে। কে কার ছেলেকে চুরি করে মাছ খাওয়ালো, কে মিষ্টি সরালো, কে কাকে অপমান করলো, তাই নিয়ে ঝগড়া। বিয়ের আগের দিন বাসর ঘরের জন্য কার ঘর ছেড়ে দেওয়া উচিত, এই নিয়ে এমন ধুমতাল বেঁধে গেল যে মেজোজা একদিকে চলে যাবার জন্য বাক্স গোছাতে বসলেন। অন্যদিকে বিমলা তার বরকে গাড়ি ডাকবার জন্য ব্যতিব্যস্ত করে তুলল। ওদিকে বিলাস লাফিয়ে ঝাঁপিয়ে চুল ছেড়ে মুখ দিয়ে ফেনা তুলে দামিনীর 14 পুরুষ উদ্ধার করে তুমুল কাণ্ড বাঁধিয়ে তুললেন। দামিনী ঘরে গিয়ে খিল দিলেন, বিলাস ঢুকলেন ঠাকুর ঘরে। ভূষণ আর বোসমশাই মাঝে পড়ে অতি কষ্টে সে ঝামেলা সামাল দিল। মাঝখান থেকে গিরিবালার ঘরখান কদিনের জন্য হাতছাড়া হলো। শঙ্খকে নিয়ে গিরিবালাকে আশ্রয় নিতে হলো ভাড়ার ঘরের এক পাশে। এত কাণ্ড যে ঘটে যাচ্ছে বাড়িতে, তাঁরা আজ একজনের গায়ে কিন্তু একটুও লাগলো না। সে চম্পি। সে আশ্চর্য শান্ত, আশ্চর্য ধীর। আজ এই বাসর ঘরের কোনো চাঞ্চল্যই তাকে স্পর্শ করছে না যেন। পৃষ্ঠা 175। সেই আশীর্বাদের দিনই সে যা একটু চঞ্চল হয়েছিল। কিন্তু বিলাস আর বোসমশাই পাত্তরকে আশীর্বাদ করে এসে যখন জানালেন পাত্তর বগলকান্ত নিজেই, তখন বাড়িতে তা নিয়ে কিছুক্ষণের জন্য শোরগোল, ঘোঁট ইত্যাদি চললেও চম্পি আশ্চর্য রকম শান্তই হয়ে গেল। বরং এই রকম কিছু না হলেই সে যেন অস্বস্তিতে ভুগত। এখন যেন সে ব্যাপারটা বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করল। হ্যাঁ, এ আর স্বপ্ন নয়, মায়া নয়, কোনো হুঁশিয়ার শহুরে যুবকের ছলনা নয়। এ হচ্ছে এক বৃদ্ধ তেজবরের অমোঘ সিদ্ধান্ত। বেশ ভেবেচিন্তে যাচাই বাছাই করে চম্পির হাতে বালা পরিয়ে দিয়ে গেছেন বগলাকান্ত বিশ্বাস। চম্পির বিশ্বাস হয়েছে এবার তার গতি হলো, সব সংশয় মিটে গেছে তার, তাই সে এত শান্ত, এত ধীর। বিলাস অবশ্য আশীর্বাদ করে ফিরে এসে কৈফিয়ত একটা দিয়েছিলেন। খুব বেশি বাজে কথা নাকি বলেনি বগলাকান্ত। 4টে গোলা সত্যি আছে বাড়িতে, 2টো পুকুর, গোটাকত আম কাঁঠালের বাগান। বড় রকমের তেজারতি কারবার আছে তার, আর আছে আগেকার 2 পক্ষের 2 ছেলে। বড়টার বয়স 13, ছোটটার 7। 2 পক্ষই এই 2টো চিহ্ন রেখে গত হয়েছেন। কোনো রকম বদদোষ নেই তার, আর নেই ভাইপো। ওইটুকু যা ছলনার আশ্রয় নিয়েছেন বগলাকান্ত। স্বভাবত একটু লাজুক প্রকৃতি কিনা, নিজের জন্য মেয়ে দেখতে এসেছেন, ও কথা বলতে লজ্জা পেয়েছিলেন।
আর কিরকম সজ্জন ব্যক্তি 500 টাকা ধরিয়ে দিয়েছেন বিলাসের হাতে আসবার সময়, শুভ কাজের ব্যয় নির্বাহের জন্য। চম্পি সুখেই থাকবে। দামিনী বড় রকমের একটা কাঁদুনির তোড়জোড় করতে যাচ্ছিলেন, কিন্তু সব শুনে দামিনীর কান্না মাঝপথেই বন্ধ হয়েছিল। এই চম্পির শিব পুজোর ফল, শিবের মতোই বর হলো চম্পির ভবিতব্যকে খণ্ডাতে পারে। বাসর ঘরের ক্রিয়াকাণ্ড আরো কতক্ষণ চলত কে জানে। বিমলার ঢাকন ঢোকন কড়ি খেলানো শেষ হলো। পাড়ার গুটি পাঁচেকেও নানা রকমে জামাই ঠকানো প্যাঁচ একে একে ঝাড়লো। জুথির রূপের বাহার খুলে বার কয়েক বগলেবাবুর গায়ে হাসতে হাসতে ঢলে ঢলে পড়ল। অবশেষে বক্সি বাড়ির বাল বিধবা ক্ষান্ত দিদি আসরে নামলেন। বললেন, ও বর, তিন কাল গিয়ে এককালে ঠেকলি তো বিয়ে করতে আইছ, বলি যুবতী কোণে সামলাতে পারো কেমন দেখি। কোলে তোলো দিনি, এ মুখির মিষ্টি ও মুখী তুলে দাও। এতক্ষণ কি আজে বাজে একঘেয়ে মস্করা সব হচ্ছিল। বিরক্ত লাগছিল বগলাকান্ত বাবুর। প্রথমবার তার যখন বিয়ে হয় তখন বোধহয় চম্পির জন্মই হয়নি। তখনও এই একই ধরনের রসিকতা সব হয়েছিল, সব যেন একই ছকে কাটা। তবুও তখন বয়স ছিল কম, টাক ছিল না, ভুঁড়ি ছিল না। প্রথম বিয়ে বেশ ভালোই লেগেছিল, কে যেন গালে ঠোনাও মেরেছিল। দ্বিতীয় বিয়ের বয়সেও তা প্রায় বছর 10 হলো। তখনও বগলাকান্ত বাবুকে এই একই রসিকতার তাড়না সহ্য করতে হয়েছিল, এবারও তাই। সেই কারণে এতক্ষণ কোনো উৎসাহ পাচ্ছিলেন না। ক্ষান্ত দিদির কথায় নড়ে চড়ে বসলেন। হ্যাঁ, এতক্ষণে তবু একটা কাজের কথা শোনা গেল। চম্পির হাত দুটো খুব নরম মনে পড়ল তার। সঙ্গে সঙ্গে নিরিবিলি পাবার জন্য মনটা আনচান করে উঠল। আর কতক্ষণ জ্বালাবে এরা? বগলাবাবু বললেন, অনেক হয়েছে, এবারে বিশ্রাম চাই, আপনারা ক্ষমা দেন। ক্ষান্ত দিদি বললেন, ওলো, বুড়োর যে আর তর্স হচ্ছে না, অভ্যেসটা বুঝি চারা দিয়ে উঠতিছে। তা হবে না, পরীক্ষা দিতে হবে, না হলে ছাড়বো কেন? এই গ্যাঁট হয়ে বসলাম সব। সবাই খিলখিল হেসে এর গায়ে ও গড়িয়ে পড়তে লাগলো। বিমলা মুখ টিপে হেসে বলল, নাও ভাই নাও, এইটাতে পাশ করলেই ছুটি। পৃষ্ঠা 176। বগলাকান্ত বাবু বৃথা বাক্য ব্যয় না করে জড়সড় চম্পিকে টেনে নিলেন কোলে। এত লোকের চোখের সামনে সে অস্বস্তিতে, লজ্জায়, বিরক্তিতে আড়ষ্ট হয়ে বসে রইল। একটা সন্দেশ কামড় দিয়ে বগলাকান্ত বাবু বাকিটা চম্পির মুখে জোর করে গুজে দিলেন। গালের মধ্যে গুচ্ছের আবর্জনা নিয়ে চম্পি মুখখানা গোজ করে থাকলো। ঘরে হাসির ধুম উঠল। ক্ষান্ত দিদির মনের খিদে চোখে গিয়ে জড়ো হলো। একগা জ্বালা নিয়ে সে বলে উঠল, চল বিমলি চল। চম্পির চোখ যেমন ঢুলে আসতিছে, তাতে মনে হয় বুড়োর কোলে ঢলে পড়তি আর দেরি নেই। ওরে চল সব, তড়া করে যার যার বাড়ি হাঁটা দে। আমরা এখন থাকলি ওগের গায়ে ফুসকা পড়বে নে। কি বলো গো বর? সবাই ঘর ছেড়ে বেরিয়ে গেল। চম্পি সরে বসলো। তারও ওদের সঙ্গে বেরিয়ে যেতে ইচ্ছে করছিল। এতক্ষণে তার ভয় ঢুকলো মনে। এই সুহাস নয়। ব্র্যাকেটে হঠাৎ তার সুহাসের কথা মনে পড়ল, যে ইনিয়ে বিনিয়ে কথা বলেই তাকে নিস্তার দেবে। বগলাকান্ত বাবু উঠলেন, দরজাটা বন্ধ করলেন। বড়দের জামাটা খুলতে খুলতে বললেন, কতক্ষণ আর সংসেজে বসে থাকা যায়? গেঞ্জিটাও খুলে ফেললেন একটানে। লোম ভর্তি একটা দেহ আর নিটোল এক ভুঁড়ি নির্লজ্জ ভাবে আত্মপ্রকাশ করল। কি গরম! বগলাকান্ত বাবু খাটের ধারেতে পা ঝুলিয়ে বসে একখানা হাত পাখা টেনে নিয়ে জোরে জোরে হাওয়া খেতে লাগলেন। বাবা, কি ঘামাচি না ফুটিছে! চিটপিটে অস্থির করে ছাড়ল। বগলাকান্ত বাবু পাখার ডাঁটিটা নিয়ে ঘ্যাস ঘ্যাস করে পিঠের ঘামাচি মারতে লাগলেন। চম্পি শীতল দুটি চোখ তুলে দেখতে লাগলো। বগলাকান্তের বুকে গোছা গোছা লোম, কানের ফুটো দিয়েও রোমের গুচ্ছ বেরিয়েছে, কিছু পাকা কিছু কাঁচা। বুক থেকে রোমের একটা সরল রেখা বেরিয়ে স্ফীত উদরের উপর দিয়ে নেমে গেছে। অজস্র ছাগলের পাল যেন দূর কোন নদীর পাড় বেয়ে নামতে শুরু করেছে। বগলাকান্ত বাবুর মুখে কাপড় পরার দাগ, ডানার উপর ছুলি, গা ভর্তি ঘামাচি, কিছুই তার নজর এড়ালো না। কি গো লজ্জাবতী! বগলাকান্তের আকস্মিক সম্ভাষণে চমকে উঠল চম্পি। কি গো, মুখটুক খুলো, বলি পছন্দ হয়েছে তো? চম্পি জবাব দিল না। কোনো অভাবই রাখবো না তোমার। কত শাড়ি চাও, কত গয়না চাও?
বগলা বিশ্বাসের অভাব নেই কিছু, তার যা কিছু আছে সবই তো তোমার। আমি তো এখন ও চরণের দাস। দেহি পদ পল্লব মুদারম। হে হে হে, বুঝিছ? হে হে, যে মুহূর্তে তোমারে দেখেছি সেই তখনের থেই কিনা গুলাম হয়ে গিয়েছি। বেশ শরীরখানা তোমার, এইরকমই আমার পছন্দ। হে 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 হে, বুড়ো বলে বেজার হয়েছ নাকি? পুরনো চাল আর পুরনো বর, ওই যে কি যেন বলে। হে হে হে, তাই বুঝিছ? আসো আসো, কাছে আসো। ভাবতিছ বুড়ো বর? আরে বুড়ো কি বয়স করে? বলেই চম্পিকে আবার কাছে টেনে নিলেন। তার বুকের ঘাম চম্পির মুখে ঠেকল। আগ্রহ দেখালো না সে, বিন্দু মাত্র বাধাও দিল না। বগলাকান্ত বাবু সেই রাত্রে স্বামিত্বের স্বাক্ষর রাখতে যখন অতিমাত্রায় উদ্যোগী হয়ে উঠলেন, চম্পি তখনও বাধা দেয়নি। সে বুঝেই গেছে এখানে তার ইচ্ছা অনিচ্ছা অবান্তর। বহুদিন আগে একটা টিকটিকি তার গায়ে থপ করে পড়েছিল। বগলাকান্ত সেই ছোট্ট একটা টিকটিকি নয়, তার মনে হলো একটা বিরাটকায় গিরগিটি যেন সারা রাত ধরে তার শরীরের নানা জায়গায় মহোৎসাহে ঘুরে বেড়াচ্ছে। পৃষ্ঠা 177। আর ডিম পেড়ে পেড়ে তার শরীরটা অপবিত্র করে দিচ্ছে। তার গা ঘিন ঘিন করে উঠল। অপ্রবৃত্তির একটা দারুণ অস্বস্তি তাকে সর্বক্ষণ পীড়া দিতে লাগলো। চম্পি বুঝতে পারল তার আগামী জীবনের বহু রাত্রি যেভাবে কাটবে এটা তারই একটা মহড়া মাত্র। সে ভেঙে পড়ল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেও দেখা গেল না তাকে। সে এটাকে মেনে নিল। ভবিতব্যকে কে খণ্ডাতে পারে? তার দেহে প্রতি রাত্রে সরীসৃপ বিচরণ করবে, ক্ষমতার পরিচয় দেবার জন্য বিকৃত উল্লাসে অতিমাত্রায় উৎসাহী হয়ে উঠবে, অশ্লীল নৃত্য করবে। এই তো তার বিধিলিপি। এই লোকটি মহানুভব, সন্দেহ নেই। তবু তো কালো বলে তাকে পায়ে ঠেলেনি, তাই তো সে পার পেল। পৃষ্ঠা 177 কন্টিনিউ করছি। না, সে শিরে করাঘাত করবে না, কাউকে দোষারোপ করবে না। একবার তো সে অতল জলে ডুবে মরতে স্বেচ্ছায় গিয়েছিল। তবে আর তার ভয়টা কিসের? চম্পি জানে এবার তার আর ফেরার উপায় নেই। দরকারই বা কি? অশেষ উপদ্রব সহ্য করার পরও ওরই মধ্যে চম্পি যেন কখন ঘুমিয়ে পড়েছিল। তারপর যখন জাগলো তখন ওর মনটা ঘষা কাঁচের মতো হয়ে উঠেছে। অনভ্যস্ত পরিবেশ তাকে খুব বেশি পীড়া দিল না। নতুন তোষক, নতুন বালিশ, নতুন চাদর, নতুন মশারি। কেমন টান টান মশারিটা। মাড়ের গন্ধের সঙ্গে আশেপাশে ছড়ানো ফুলের গন্ধ মিলে অদ্ভুত এক গন্ধের সৃষ্টি হয়েছে। নাকে এই নতুন গন্ধ এসে লাগছে। অজগর গর্জন সৃষ্টি করছে পাশে শোয়া ওই লোকটির নাক। ওই লোকটাই তোমার স্বামী, চম্পি পরিচয় করাচ্ছে নিজের সঙ্গেই। এমন নরম বিছানায় আর কখনো শোয়নি চম্পি। না, শুয়েছিল। এর চাইতেও বোধহয় সে বিছানা আরো নরম ছিল শৈল দিদিদের বাড়ি। চম্পি এখন নিজের বাড়িতেই শুয়ে আছে, ছোট কাকার ঘরে, বরসজ্জায় দানে পাওয়া নতুন বিছানার উপরে। সে আর একা নয় এখন, পাশে তার বর। বরের একখানা হাত তার বুকের উপর এসে পড়েছে। চম্পি নির্বিকার ভাবে হাতখানা নামিয়ে রাখল, উনুনের পাড়ে যেন একখানা চালা কাঠ সরিয়ে রাখল। তারপর সে নিঃশব্দে উঠে বসলো, সন্তর্পণে বাইরে চলে এলো। ভোর হয়েছে, আলো ফোটেনি, কেউ ওঠেনি। বাঁশের খুঁটি হেলান দিয়ে দাঁড়িয়ে রইল চম্পি। সেই খুঁটির ভিতরটার মতো চম্পির মনটাও নিরেট শূন্য দিয়ে ভরা। কোথাও বিন্দু মাত্র চাঞ্চল্য নেই, না আকাশে, না এই বাড়িতে, না চম্পির মনে। খুট করে কে যেন কোন ঘরের দরজা খুলল। চম্পি চমকে উঠল। শঙ্খ কি করে যেন দরজা খুলে ভাড়ার ঘর থেকে বেরিয়ে এসেছে। কাকিমা বোধহয় ঘুমোচ্ছে এখনো। চম্পিকে দেখতে পেল, একগাল হাসি ফুটল তার মুখে। ডাকলো চম্পিকে, দিদি আয়। চম্পির বুকের মধ্যে এতক্ষণ পরে শঙ্খের ডাক শুনে একটা মোচড় দিয়ে উঠল। সে প্রায় ছুটে গিয়ে শঙ্খকে বুকে তুলে নিল। শঙ্খ তার নাকের ফুল ধরে, হাড় ধরে, কানের মাকড়ি ধরে টানাটানি করতে লাগলো। এগুলো আগে তো দেখেনি সে। খুব মজা লাগলো তার। বলল, দিদি পালা। বেড়াতে যাবার বায়না। পাড়া বেড়াতে শিখেছে শঙ্খ। চম্পি ওকে চুমু খেলো, কোলে তুলে পুকুর পাড়ে এলো। ঝিরঝির করে ঠান্ডা বাতাস বইছে। চম্পির শরীর যেন জুড়িয়ে আসছে। শঙ্খ সমানে তার গহনা ধরে টান দিয়ে চলেছে। শঙ্খ বলল, দিদি বউ। 2 বছরের ছেলে, সব বোঝে। চম্পি হাসলো। মনটা কিছুটা হালকা হলো তার। কদিন ধরে মনে গুমট ছিল।
কথাবার্তা বন্ধই করে দিয়েছিল চম্পি। শঙ্খকেও সেকাল থেকে পাত্তা দেয়নি। পৃষ্ঠা 178। বলল শঙ্খ, আমি চলে যাব রে। শঙ্খ বলল, যাব না, মাপব। চম্পি বলল, আমি চলে গেলে তুই কাঁদবি? কাঁদবো দিদি, যাব না, কাঁদবো। শঙ্খকে বুকে চেপে ধরে কেঁদে ফেলল চম্পি। এতক্ষণ পরে সে কাঁদবার অবকাশ পেল। তুই কাঁদবি আমি জানি, আর কেউ কাঁদবে না, কেউ না। সবাই নিস্তার পেয়ে গেল। আমি তো চক্ষুশূল ছিলাম সবার। এবার দেখিস ওরা সুখে থাকবে। মনে মনে শঙ্খকে শোনালো চম্পি। প্রতিজ্ঞা করলো আর এবারে আসবো না এ বাড়িতে। চম্পির বুক ঠেলে জমাট কান্না বেরুতে শুরু করেছে। আর আসবো না এখানে, কোনোদিন না, কখনো না, কখনো না। আমি জানি, বুঝতে পেরেছি, কেউ আমাকে দেখতে পারে না। চম্পির চোখে জল দেখে শঙ্খ কচি কচি দুটো হাত দিয়ে তার চোখ দুটো চেপে ধরল। বলল, ছাট ছাট, কানে না, মাপবো না, কানে না, দুট্টু মাপবো। দিদি ভালো, দিদি মাপবো না। চম্পি বলল, তোর কাছেই শুধু আমি ভালো, তুই শুধু আমাকে ভালো দেখিস, আর কেউ দেখে না। না বাপ না মা, দেখিস নে আমারে কেমন ঠেলে দিল। বেশ, আমিও আর জীবন থাকতে এদিকে মারাবো না। চম্পি এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার পরনে বেনারসির চেলি, চেলির খুঁটে বরের গরদের চাদর বাঁধা, সে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে গেছে। তার কপালে সিঁথিতে অনভ্যস্ত সিঁদুর, এখনো তার সামান্য ঘষা খেলেই উঠে যায়। বিয়ের রাত্রেই বহলাবাবুর আংটি মোটা করে যে সিঁদুর চম্পির কপালে ঘষে দিয়েছিল, তা এখনো সুস্থির হয়ে বসতে শেখেনি। কিছুক্ষণ কাঁদার পর সুস্থ হলো চম্পি। বেশিক্ষণ আর ঘাটে বসলো না। দুজনে মিলে হাত মুখ ধুলো, তারপর ফিরে এলো বাড়িতে। গিরিবালা অস্থির হয়ে উঠেছিল শঙ্খকে না দেখে। আনাজ কানাজ খুঁজে দেখছিল। এখন চম্পির কোলে তাকে দেখে নিশ্চিন্ত হলো। হেসে বলল, ও মা, তোমার কাছে আছে? আমি আরও ভাবেই বাঁচিনে। বলি, গেল কোথায়? ওরে পালে কনে? চম্পি বলল, ও তো দেখি দরজা খুলে বেরোয়ে পড়েছিল, তাই একটু পুকুর পাড়ে থেকে ঘুরে আলাম। শঙ্খ মার কোলে ঝাঁপিয়ে পড়ল। গিরিবালা বলল, বেশ তো ছিলে এতক্ষণ, এখন বুঝি ঘুড়া দেখে খুড়া হলে? চম্পি ভাড়ারের কইঠের ওপর বসে পড়ল। ধীরে ধীরে বাড়িটা জেগে উঠতে লাগলো। যাবার সময় একটুও কাঁদল না চম্পি। এক মুঠো ইঁদুরের মাটি উল্টো মুখ করে মার আঁচলে ফেলে বেশ স্পষ্ট করে বলল, মা, এতদিন তোমার যা খাইছিলাম পড়িছিলাম, এসব শোধ করে গেলাম। দোষ ঘাট যদি কিছু করে থাকি তো মাফ করে দিও, বলে গট গট করে পালকিতে গিয়ে উঠল। কারো মুখের দিকে সে চাইল না, কারো জন্য এক ফোঁটা জলও পড়ল না তার চোখ থেকে। ওর বড়দি, মেজদি, মা, কাকিমা, ঠাকুমা বিকাল থেকেই ফোঁপাতে ফোঁপাতে অস্থির হয়ে উঠেছেন। এমনকি তার বাবার চোখও শুকনো ছিল না, শুধু ভেজেনি চম্পির চোখ। সে সঙ্গে ঝি নিয়ে যেতে ওর কিছুতে রাজি হলো না। একাই গেল শ্বশুর বাড়ি। ব্যাপারটা এতই অস্বাভাবিক যে প্রথম চোটে সবাই থ মেরে গিয়েছিল। ফোপানি টোপানি সব বন্ধ হয়ে গেল। ধাক্কা একটু সামলে নেবার পরই বাড়ির মেয়েরা গোল হয়ে বসে জিভের লাগাম খুলে দিলেন। পৃষ্ঠা 179। যশোরের মেজ বই প্রথম মুখ খুললেন। ধন্যী বেহায়া বাবা আজকালকার মেয়ে। বিমলা বলল, আমি তো কাঁধে ফাটে পড়েছিলাম, এ বাড়িতে বেরোতেই পা যেন ওঠে না। বাবা কাকারা কোনো রকমে পাঁচাকুলা করে পালকির মধ্যে তুলে দিলেন, আর এ মেয়ে একেবারে গটগটায় গিয়ে পালকিতে উঠলেন। দামিনীর কান্না অনেকক্ষণ শুকিয়ে গিয়েছিল। চম্পির ভাবসাব দেখে তার আক্কেল গুরুম হয়ে গিয়েছে। কপাল চাপড়ে বললেন, আর শুনলে কথা? এতদিন যা খাওয়াইছি পড়াইছি তা এক মুঠো ইঁদুরের মাটি দিয়ে শোধ করে গেল। তা ও ব্যাপারে আর চম্পির দোষ কি? ওটা তো নিয়ম, সবারই পালতি হয়। কমলার কথা শুনে দামিনী বললেন, তা ওইভাবে কেউ বলে নাকি? মা, তোমার ধার শুধলাম, এ কথা কি মুখ দিয়ে বেরুতে চায়? তুই নিজেই কতখানি চোখের জল ফেলেছিলি মনে করে দেখ। দামিনী হাও হাও করে কেঁদে ফেললেন। বললেন, বাপ মার ঋণ কি কেউ শোধ করতে পারে? শিবার নিমোনিয়া হলো, জমে মানুষই টানাটানি, একটা মাস চোখের পাতা এক করতে পারিনি। তেজবরের হাতে তুলে দিতে হলো বলে বুক আমার ফেটে গিয়েছে। জোর করে যে পাত্তর হাতছাড়া করব, তারপর আর যদি পাত্তর না জোটে তখন? তাই তো আমি শেষ পর্যন্ত মত দিছিলাম। আর সেই বরের বাড়ি যাবার বেলায় তুই নাচতে নাচতে গিয়ে পালকিতে উঠলি।
আমাদের জন্য পিরানো পুরল না একটু? কি নেমো খারাপ মেয়েই পেটে ধরেছিলাম বাবা। তা চম্পির কান্না বিমলা পুষিয়ে দিল যাবার সময়। পাড়ার লোক প্রায় জড়ো করে ফেলে আর কি। কদিনের মধ্যে যশোরের সবাইও চলে গেলেন। কমলা থাকলো কিছুদিনের জন্য, ছেলে সুস্থ হলে যাবে।